হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুই কবুল বলবি নাকি তোর মায়ের গলায় ছুরি চালাবো? এই কথায় আঁতকে উঠে মাথা তুলে তাকালো কান্নারত রমণী স্নিগ্ধা। সে মাথা তুলে দেখলো সামনে মায়ের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে একটা লোক। এই দৃশ্য দেখে সে চিৎকার করে বলে উঠল, না না, আমার মাকে ছেড়ে দিন। আমি আমি কবুল বলছি, কবুল কবুল কবুল, এবার আমার মাকে ছেড়ে দিন। স্নিগ্ধার সামনে বরবেশে বসে থাকা লোকটা বাঁকা হেসে ছুরি ধরা লোকটিকে ইশারা করলে সে স্নিগ্ধার মাকে ছেড়ে দেয়। তারপর লোকটি বলে ওঠে, কাজী সাহেব, এবার দ্রুত বাকি কাজ শেষ করেন। বউ নিয়ে বাড়ি যাব আমি। কি কি সাইন বাকি তাড়াতাড়ি করেন। স্নিগ্ধা একবার লোকটার দিকে তাকায়, আবার কাজের দিকে তাকালো। লোকটার সাথে যেতে হবে ওর? জীবনটা এমন কেন? টাকা ক্ষমতা নেই বলে কাজী সাহেব তাকে বলল সাইন করতে। সে ঝাপসা চোখে তাকিয়ে দেখলো রেজিস্ট্রি পেপার। সে তার বাবা মায়ের দিকে তাকালো, তাদের চোখেও পানি। স্নিগ্ধা ঢুকরে কেঁদে ওঠে। লোকটা বিরক্ত হয়ে বলে, এত কান্নাকাটি আর সহ্য করা যাচ্ছে না, দ্রুত সাইনটা করো। আমার মাথা খারাপ করে নিজের পরিবারের উপর বিপদ বাড়িও না। স্নিগ্ধা কাঁপা কাঁপা হাতে সাইন করে দিল। সে জানে এখন কিছু বলে আর লাভ নেই। তারপর লোকটাও দ্রুত সাইন করে উঠে দাঁড়ালো। পাশ থেকে তার বাবা বলল, তুমি এই মেয়েটাকে নিয়ে যাও ফাহাদ, আমরা পেছনের গাড়িতে আসছি। স্নিগ্ধা লাফিয়ে উঠল, আমি যাব না আপনাদের সাথে। বিয়ে করতে চেয়েছেন, করেছি। আমার সময় চাই। কোনো সময় টময় লাগবে না, চুপচাপ আমার সাথে যাবা তুমি, না হলে। বলেই বাঁকা হাসলো ফাহাদ। স্নিগ্ধা ভয় পেয়ে একবার বাবা মায়ের দিকে তাকালো, তারপর মাথা নিচু করে নিল। ফাহাদ পৈশাচিক হেসে বলল, গুড গার্ল, কথা শুনলে বিপদ কম হয়, সেটা তো বুঝতেই পারছো। তারপর স্নিগ্ধার বাবার দিকে তাকিয়ে তার ছেলের স্বরে বলল, আপনাদের মেয়েকে নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না, খাওয়া পড়ার অভাব হবে না। তবে হ্যাঁ, খবরদার, আমার পারমিশন ছাড়া ওর সাথে দেখা করার চেষ্টা করবেন না। আর নিয়ে আসার কথা চিন্তা করা তো দূরের ব্যাপার। বলে স্নিগ্ধার হাত টেনে গাড়ির কাছে চলে গেল। স্নিগ্ধা মা বাবার দিকে তাকালেও তাদের কাছে যেতে পারল না, কারণ ফাহাদ শক্ত করে তার কবজি ধরে রেখেছে। টেনে এনে স্নিগ্ধাকে গাড়ির পিছনের সিটে এক প্রকার ছুঁড়ে ফেলে দিল ফাহাদ। এরপর নিজে পাশে বসে ধরাম করে দরজাটা আটকে দিল। গাড়ি স্টার্ট নিতেই স্নিগ্ধা জানালার কাছের ওপাশে তাকালো। চিৎকার করে বলতে চাইল, আমাকে বাঁচাও বাবা, আমি এই নরকে যাব না, কিন্তু পারল না। স্নিগ্ধা পিছনে তাকাতেই ফাহাদ স্নিগ্ধার চুল মুঠো করে ধরে নিজের দিকে টানল। স্নিগ্ধা ব্যথায় কুঁকড়ে উঠে আর্তনাদ করে উঠল, আহ! পিছনের দিকে অত কিসের তাকানো, হ্যাঁ? আজ থেকে তোর চেনা জগৎ শেষ স্নিগ্ধা। এখন থেকে তুই শুধু আমার দিকে তাকাবি। এই মাঝ রাস্তায় নাটক করলে গাড়ি ঘুরিয়ে তোর ভাই আর বাপের উপর গাড়ি তুলে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না, মনে থাকে যেন। স্নিগ্ধার দিকে টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, এই চোখে আর কখনো অন্য কারো জন্য জল দেখলে আমি সহ্য করব না। তুই এখন ফাহাদ জামানের সম্পত্তি। কাঁদবিও আমার ইশারায়, হাসবিও আমার ইশারায়। স্নিগ্ধা আর কিছু বলার ভাষা পেল না। যে তাকে সম্পত্তি বলে আখ্যায়িত করে তাকে আর কি বলবে। পুরো রাস্তায় স্নিগ্ধা গাড়িতে রোবটের মতো বসেছিল, যেন তার ভেতরকার সকল অনুভূতি মরে গিয়েছে। আধা ঘন্টা পর গাড়ি এসে থামলো বিশাল এক প্রাসাদের মতো বাড়ির সামনে। কিন্তু স্নিগ্ধার কাছে এটা প্রাসাদ নয়, একটা খাঁচা বলেই মনে হচ্ছে। ফাহাদ হাত টেনে নিতে নিতে গম্ভীর স্বরে বলল, ভেতরে চলো, মা আর দাদিও অপেক্ষা করছেন। ওখানে যেন কোনো নাটক না দেখি।
স্নিগ্ধা নিজের কান্না গিলে নিল। তার সাথে সামনে কি হতে পারে তার ধারণা করার চেষ্টা করছে মনে মনে। কিন্তু সে জানতো না এই বাড়িতে কাটানো প্রতিটি দিন তার জন্য বিষাক্ত হয়ে উঠবে। ড্রয়িং রুমে পা রাখতেই স্নিগ্ধা বুঝতে পারল ফাহাদের দাপট কতখানি। অবশ্য দাপট থাকবে নাই বা কেন, বড়লোক বাবার বিগড়ে যাওয়া একমাত্র সন্তান বলে কথা। ভিতরে ঢুকে ফাহাদ তার মা আর দাদির উদ্দেশ্যে বলল, বলেছিলাম না এই মেয়েকে বিয়ে করব, করে আনলাম। তুই চেয়েছিস আর পাসনি এমন কিছু আছে নাকি দাদু ভাই? এখন তোর খেলনা সামলানোর দায়িত্ব তোর। ফাহাদের দাদির মুখে খেলনা শব্দটা শুনে স্নিগ্ধার বুক ফেটে কান্না আসছিল। সে খেলনা? তাকে কি তবে একটা খেলনার মতো টেনে আনা হয়েছে এই বিলাসিতার নরকে? ফাহাদের দাদি এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তোমার বাপ মা আর তুমি আমার দাদু ভাইয়ের কথা প্রথমে শুনলেই এত কিছু হতো না, বুঝলে? আমার দাদু ভাই চেয়েছে কিন্তু পাবে না সেটা তো হবে না, কিন্তু তোমরা সেটা বুঝতে দেরি করে ফেলেছ। বেশ কিছুক্ষণ রোবটের মতো অনেক কথা শুনে তাকে রেখে যাওয়া হলো একটা রুমে। বেশ ভালোই বিলাসী রুমটা, কিন্তু স্নিগ্ধা সেসব দেখার মন নেই তার। সে ভাবছে কি থেকে কি হলো তার সাথে। তার মনে পড়ছে 8 মাস আগের কথা। তখন সদ্য কলেজে পা দিয়েছে শেহরিশ জাহান স্নিগ্ধা, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাবা মা আর 2 ভাইকে নিয়ে তাদের পরিবার। 8 মাস আগে সুখের পরিবারে কালো ছায়া হয়ে এসেছে ফাহাদ জামান। জামান পরিবারের বড় ছেলে। তার বাবা এলাকার বড় একজন প্রভাবশালী ব্যক্তি। টাকা এবং ক্ষমতার অভাব নেই তাদের, আর সেই টাকাওয়ালা বাপের একমাত্র এবং বিগড়ে যাওয়া সন্তান হলো ফাহাদ। রাস্তায় গুন্ডাগিরি করা, মেয়েদের ইভটিজিং করার ওর কাজ। বাবার ক্ষমতার অপব্যবহারের কারণে কেউ কিছু বলতে পারে না, আর তার করা সব অপরাধ টাকার নিচে চাপা দিয়ে দেন তার বাবা চৌধুরী আকবর জামান। আর তেমনি একদিন ফাহাদের চোখে পড়ে স্নিগ্ধা। সেদিন থেকে সে স্নিগ্ধার সাথে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছে। স্নিগ্ধা ওকে এড়িয়ে চললে একদিন সে স্নিগ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আর স্নিগ্ধা নিজেকে রক্ষা করতে তাকে থাপ্পড় দেয়। এতে ফাহাদের জেদ বেড়ে যায়। ধীরে ধীরে ফাহাদ প্ল্যান সাজায় এবং স্নিগ্ধাকে বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু এমন বখাটে ইফতেজার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবেন না বলে নাকচ করে দেন স্নিগ্ধার বাবা। এক প্রকার পাগল হয়ে ফাহাদ স্নিগ্ধাকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। বারবার স্নিগ্ধাকে জোর করেও লোভ দেখিয়েও স্নিগ্ধাকে টলাতে পারেনি। স্নিগ্ধার রিজেকশনও ওর মনে জেদ সৃষ্টি করেছে, যার কারণে শেষ পর্যন্ত বাবার ক্ষমতার অপব্যবহার করে স্নিগ্ধাকে জোর করে বিয়ে করে। স্নিগ্ধার মায়ের গলায় ছুরি ধরে বাবা ভাইদের বেঁধে রেখে তারা স্নিগ্ধাকে কবুল বলায়। এছাড়া ফাহাদকে বিয়ে না করলে স্নিগ্ধার নামে বিভিন্ন কথা এবং কলঙ্ক রটিয়ে দেবার হুমকি পর্যন্ত দেয়। আর স্নিগ্ধা পথ না পেয়ে বিয়েটা করে নেয়। টাকা এবং ক্ষমতার কাছে হেরে যেতে হয় তাদের। তারপরে এই ঘটনা। অতীতের সেই বিভীষিকাময় স্মৃতিগুলো হাতড়াতে কখন যে গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়েছে স্নিগ্ধা তার টেরও পায়নি। দরজার খিল দেওয়ার শব্দে তার ঘোর কাটে। সামনে দাঁড়িয়ে আছে ফাহাদ। তার পরনের শেরওয়ানিটা এখন অবিন্যস্ত, আর চোখে মুখে এক ধরনের পৈশাচিক তৃপ্তি। স্নিগ্ধা চোখ সরিয়ে নিল। ফাহাদ এগিয়ে এসে গমগমে সুরে বলল, কিরে, কার কথা ভাবছিলি? শুনছিলাম তোর কেউ ছিল না, তাহলে বিয়ে করতে এত আপত্তি করছিলি কেন? প্রথম দিন রাজি হতি, আমার আর এত কষ্ট করা লাগতো না, আর না তোদের কষ্ট হতো। কি চাই আপনার? কেন আমার জীবন নিয়ে খেলা শুরু করেছেন? আপনাকে তো আমি চিনিও না, আর না কখনো দেখেছি। তাহলে কিসের জন্য আমার সাথে, আমার পরিবারের সাথে এমন করছেন? তুই আমার কাছে জেদ, যেটা তুই নিজেই তৈরি করছিস। ফাহাদ জামান যা চায় তা নিয়েই ছাড়ে, সেটা ভালোবেসে হোক কিংবা গলা টিপে ধরে। ছি, এত নীচ আপনাদের মতো বড়লোকেরা। ফাহাদ আরও এগিয়ে এসে স্নিগ্ধার থুতনি চেপে ধরে খারাপ একটা গালি দিয়ে
দাঁত পিষে বলল, এই কিসের সি? দেখ, তুই আমার ঘরে আছিস, সেদিন এই হাত দিয়ে আমারে মারছিলি না? দেখ আজ তোর সাথে যা ইচ্ছে করার দলিল আছে। স্নিগ্ধার ব্যথায় চোখে জল উপচে পড়ছে। সে অনেক কষ্টে উচ্চারণ করে, মানি না এই দলিল। ক্ষমতার অপব্যবহার করে করেছেন এই বিয়ে। আপনার মতো এমন নিষ্ঠুর মানুষকে আমি মানি না। তোর মানা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। এই 4 দেওয়ালে বন্দি থাকবি তুই। যদি কখনো পালানোর চেষ্টা করেছিস তাহলে নিশ্চয়ই জানিস তো কি হবে। তারপর স্নিগ্ধাকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল ফাহাদ। স্নিগ্ধা বিছানায় বসে ফোঁপাতে থাকে। ফাহাদ একটু পর বেরিয়ে স্নিগ্ধাকে দেখে বলল, যাও ফ্রেশ হয়ে এসে ঘুমাও। আমার মেজাজ গরম করবে না, না হলে যা হবে তাতে তোমারই ক্ষতি হবে। আমার কিচ্ছু হবে না, এক কথা বারবার বলতে পারবো না আমি। স্নিগ্ধা চুপচাপ উঠে চলে গেল। কিছু না বলায় শ্রেয় মনে করলো সে। একটু পর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। সে জানে ফাহাদের মধ্যে তার জন্য কোনো ভালোবাসা নেই, যা আছে সবটা হলো নারী আসক্তি আর নেশা। সে অনেক নারীর সাথে সময় কাটিয়েছে। তার মতো বিগড়ে যাওয়া পুরুষের কাছে এটা স্বাভাবিক বিষয়। স্নিগ্ধার রিজেকশন তার জেদ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু স্নিগ্ধা এখন কি করবে? এই পরিবেশে কিভাবে বাঁচবে সে? এইটুকু ভাবতেই তো দম বন্ধ লাগছে। বাকি জীবন কিভাবে কাটাবে তাহলে? তার পরিবারের তো এমন কোনো ক্ষমতা নেই যে তাকে এই নরক থেকে বের করবে। তার জীবনটা এবার কোন দিকে মোড় নেবে? এসব ভাবতে ভাবতে স্নিগ্ধার চোখ আবার ভিজে উঠল। চলবে গল্প তিমির বসান, পর্ব 1, লেখিকা তাবাসসুম তাজরে। ও তিমির বসান, পর্ব 2, লেখা তাবাসসুম তাজরে। স্নিগ্ধা বসে আছে ড্রেসিং টেবিলের সামনে। মাত্রই ফাহাদের মা তাকে শাড়ি দিয়ে বলে গিয়েছেন তৈরি থাকতে। সে কথা মতো তৈরি হয়ে বসে আছে। স্নিগ্ধা সবসময় শালীন পোশাকে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সে সবসময় হিজাব পরে, নয়তো মাথায় ওড়না দিয়ে পেঁচিয়ে রাখে। কিন্তু এই বাড়ির সকলে বিলাসী জীবনযাপনের সাথে আধুনিক জীবনযাপনকে পছন্দ করে, যার কারণে স্নিগ্ধা হিজাব পরবে বলায় ফাহাদের মা নাক সিটকে বেরিয়ে যায়। ফাহাদের পছন্দের মেয়ে, তাই তিনি জোর দিয়ে কিছু বলতে পারছেন না। ছেলেটা ভীষণ জেদি, নিজের উপর কারো কথা শুনবে না। মেয়েটা যেমনই হোক, মেয়েটাকে নিজে যত কিছুই বলুক, অন্য কাউকে বলার অধিকার দেয়নি। একটু পর রুমে ঢুকলো ফাহাদ। স্নিগ্ধাকে আগাগোড়া পর্যবেক্ষণ করে বাঁকা হেসে বলল, জামান বাড়ির বড় বউ, চৌধুরী আকবর জামানের একমাত্র ছেলের বউ, এবং ফাহাদ জামানের নতুন বউকে তো দারুণ লাগছে। স্নিগ্ধার কাছে এটা প্রশংসার চেয়েও বেশি মনে হচ্ছে। স্নিগ্ধাকে চুপ থাকতে দেখে ফাহাদ আবার বলল, তোমাদের বাড়ির ছেঁড়া ফাটা কাপড় ছেড়ে এসব দামি শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে, তাই না? স্নিগ্ধার ইচ্ছা করলো চিৎকার করে বলতে, আপনার এই দামি শাড়ির চেয়ে আমার বাবার কেনা সুতির জামাটা অনেক বেশি আরামের ছিল। কিন্তু পারল না, চুপ করে মাথা নিচু করে বসে রইল। কোনো কথা বলো না কেন বউ? চুপ হয়ে গেলে যে? আগের তেজ কই গেল? আমি তো ওই তেজি মেয়েটারে বিয়ে করার জন্য পাগল হয়েছিলাম। কি বলবো? কিছু বলার জন্য রেখেছেন? আমি বললে সেসব সহ্য করবেন? ফাহাদ ওর কাছে এসে দাঁড়ালো, তারপর বলল, যাও বাদ দাও, তোমার কিছু বলতে হবে না। তুমি শুধু শুনে যাও। শোনো, আজ বিকালে বাবা একটা রিসেপশনের মতো অনুষ্ঠান করবে, রেডি থাকবে। কোনো নাটক করবে না, এদিক সেদিক করলে খবর আছে। তোমার ছোট ভাইটা যেন কোথায় পড়ে? ও হ্যাঁ, ওই যে সরকারি স্কুলটাতে না? আমার কিন্তু ক্ষমতা আছে ওখানে। স্নিগ্ধা বুঝতে পারলো তার ভাইয়ের পড়ালেখা শেষ করে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই লোক পারেই শুধু হুমকি দিতে, ক্ষমতা আছে কি না। দেখো স্নিগ্ধা, তুমি আমার মনের মতো চলবে, তাহলে তোমাকে আমি রানী বানিয়ে রাখবো। আমার কথা শুনতে হবে, বাড়ির লোকদের কথা শুনবে, দেখবে ওরা
তোমায় প্রিন্সেস বানিয়ে রাখবে। স্নিগ্ধা সরে গিয়ে বলল, প্রিন্সেস হওয়ার শখ আমার কোনো দিন ছিল না, আমাকে আমার মতো থাকতে দিন। ফাহাদ এবার তার ছেলের হাসি হেসে বলল, তোর কোনোদিন কিছু হওয়ার শখ ছিল না, কিন্তু এখন তুই আমার দখলে, তাই আমার যেটা পছন্দ সেটাই হবে তোর শখ। তাড়াতাড়ি নিচে আসবি, কোনো নাটক চাই না। বলাই গট পেয়ে হেঁটে বেরিয়ে গেল। স্নিগ্ধা সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে যে ফাহাদ হাতের কেনা পুতুল বানিয়ে রাখতে চাইছে সেটা বেশ বুঝতে পারছে, কিন্তু এভাবে চলতে থাকবে স্নিগ্ধা থাকবে কিভাবে? এমনিতেই এই বাড়ির বাতাস তার কাছে বিষাক্ত মনে হয়, সে যে বাঁচবে না। বিকালে চৌধুরী ভিলার বিশাল বাগান জুড়ে আলোর রোশনাই। প্রভাবশালী ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে উপস্থিত। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মেয়েটিকে দেখার জন্য, যার জন্য চৌধুরী আকবর জামানের বিগড়ে যাওয়া ছেলেটা পাগল হয়ে বিয়ে করেছে। স্নিগ্ধা যখন সিঁড়ি দিয়ে নামছিল তার হাত পা কাঁপছিল। পরনে দামি সিল্কের শাড়ি, যা ফাহাদের পছন্দ অনুযায়ী কেনা, কিন্তু স্নিগ্ধার জন্য ভীষণ অস্বস্তি এবং অপমানের। সিঁড়ির শেষ ধাপে ফাহাদ দাঁড়িয়েছিল। স্নিগ্ধা কাছে আসতেই সে সবার সামনে ওর হাতটা শক্ত করে ধরে ফেলল। স্নিগ্ধা চমকে উঠলেই ফাহাদের চোখের ইঙ্গিত বুঝে নিজেকে সামলে নিল। ফাহাদ ফিসফিস করে বলল, মুচকি হাসো স্নিগ্ধা। রিসেপশনের স্টেজটা ফুলে ফুলে সাজানো। ফাহাদ ওকে এক প্রকার টেনে নিয়ে সেখানে বসালো। অতিথিরা একে একে এসে শুভেচ্ছা জানাচ্ছে। আকবর জামান তার বন্ধুদের সামনে গর্ব করে বলছেন, আমার ছেলের পছন্দ বলে কথা, ওর যা চাই তাও অর্জন করেই ছাড়ে। কথাগুলো স্নিগ্ধার কোথাও গিয়ে যেন বিঁধছে। হঠাৎ ফাহাদের এক বন্ধু এসে বলল, কিরে ফাহাদ, তোর বউ তো মনে হচ্ছে ধার্মিক টাইপ, তা তোর লাইফ স্টাইলের সাথে কি মানাবে? তুই তো আবার রাত জাগা পাখি। সকলে একসাথে হেসে উঠল। ফাহাদও হেসে ওর কাঁধে হাত চাপড়ে বলল, মানিয়ে নেওয়াটা তো আমার কাজ নয়, ওটা তোর কাজ। আমি মালকিন, আমি ওকে যেভাবে রাখতে চাইবো ও সেভাবেই থাকবে। স্নিগ্ধার চোখ ফেটে জল আসতে চাইছে। সবার সামনেও অপমানিত হচ্ছে সে, কিন্তু প্রতিবাদ করার পথ বন্ধ। সারাটার সময় স্রেফ একটা শোপিস হয়ে মানুষের সামনে বসে থাকতে হয়েছে তাকে। ফাহাদ সবার সামনে ওর কাঁধে হাত রেখে পোজ দিচ্ছে ছবির জন্য। বাইরের লোক ভাবছে কি রাজকীয় জোর, কিন্তু স্নিগ্ধায় জানে। স্টেজ থেকে নামার পর ফাহাদের মা এবং দাদি স্নিগ্ধাকে নিয়ে গেলেন ভেতরে একটা ভিআইপি লাউঞ্জে, যেখানে তাদের কিছু উচ্চবিত্ত আত্মীয় স্বজন বসেছিলেন। স্নিগ্ধাকে দেখেই ফাহাদের এক ফুফু নাক ছিটকে বললেন, তা ফাহাদের মা, ছেলের জেদের কাছে তো হারলে, কিন্তু মেয়েটার ব্যাকগ্রাউন্ডের কথা ভেবেছ? আমাদের স্ট্যাটাসের সাথে কি আদৌ ম্যাচ করে? শুনলাম ওর বাবা নাকি একটা ছোটোখাটো চাকরি করে। ফাহাদের মা স্নিগ্ধার দিকে একটা তাচ্ছিল্যের নজর ফেলে বললেন, কি আর করা বোন, ফাহাদের জেদ তো জানোই, যা ধরবে তা তার চাই। আর ব্যাকগ্রাউন্ডের কথা বলছো, ওসব কালচার আমি নিজেই কয়েকদিনে ঠিক করে দেব। এই বাড়ির নিয়ম কানুন এই মধ্যবিত্তের মেয়েকে ভালো করেই গিলে দেওয়া হবে। তাদের সামনাসামনিও অপমান স্নিগ্ধা মুখ বুজে সইছিল। ঠিক তখনই ফাহাদের এক ছেলে কাজিন একটা জুসের গ্লাস এগিয়ে দিয়ে বলল, ভাবি নাও, অনেকক্ষণ তো স্টেজে বসেছিলে, একটু ফ্রেশ হও। স্নিগ্ধা সকলের দিকে একবার তাকিয়ে ভদ্রতার খাতিরে গ্লাসটা হাত বাড়িয়ে সেটা নিল। গ্লাস হাতে নিতে চোখে পড়ল একটু দূরে দাঁড়িয়ে আছে ফাহাদ, যার চোখ এদিকেই সীমাবদ্ধ। চেহারা দেখে মনে হচ্ছে রাগে ফেটে পড়ছে। স্নিগ্ধা একটু বোঝার চেষ্টা করলো কি ভুল করেছে। মিনিটের মধ্যে ফাহাদ এসে স্নিগ্ধার হাত টেনে ধরল। স্নিগ্ধা সকলের দিকে এক পলক তাকালো, এরা চুপ করে আছে কেন, আর এই লোকই বা টানছে কেন? ফাহাদ ওকে টেনে ওয়াশরুমের স্পেসের সামনে নিয়ে গেল। স্নিগ্ধা হাত ছাড়তে চেয়ে বলল, কি সমস্যা, সবার সামনে এমন করছেন কেন? ফাহাদ ওর গাল চেপে ধরে বলল, এই চুপ, পরপুরুষ খুব ভালো লাগে তাই না? আমার সামনেই নাটক সব করিস। স্নিগ্ধা গালের ব্যথায় চোখ খিচে রেখেছে। ফাহাদ ধমকে উঠল, কিরে কথা বলিস না কেন?
খুব যে পরপুরুষের হাত থেকে জিনিস নিয়ে হাসি মুখে খাওয়া হচ্ছে। ঘরের চেয়ে বাইরের মানুষের খাতির বেশি ভালো লাগে, তাই না? স্নিগ্ধা বহু কষ্টে উচ্চারণ করলো। কি বলছেন কি আপনি? ছাড়ুন আমাকে, আমার লাগছে। আমি ছুলেই তো লাগে, তাই না? স্নিগ্ধা ফাহাদের হাত সরাতে চেয়ে বলল। ফাহাদ ছাড়ুন বলছি। ফাহাদ ছেড়ে দিতেও হাঁপাতে হাঁপাতে বলল, উনি আপনার কাজিন হন। ওভাবে গ্লাসটা বাড়িয়ে দিলেন তাই সবার সামনে ভদ্রতার খাতিরে। ভদ্রতা? ফাহাদ জামানের বউয়ের জন্য ফাহাদ জামানের বউয়ের অন্য কোনো পুরুষের সাথে ভদ্রতা দেখানোর দরকার নেই। তোর সব কিছুর উপর শুধু আমার পারমিশন চলবে। অন্য কেউ যদি তোর দিকে তাকায় তবে তার চোখ আমি উপরে ফেলবো। আর তুই যদি নিজে থেকে কারোর দিকে হাত বাড়াস। ও স্নিগ্ধার হাত টেনে বেসিনের কাছে নিয়ে এমনভাবে ধুয়ে দিচ্ছে যেন কোনো ময়লা পরিষ্কার করছে। এদিকে স্নিগ্ধা হাতে ব্যথা পাচ্ছে। কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? হ্যাঁ পাগল। তোর জন্য তো আমি অনেক আগেই পাগল হয়েছি স্নিগ্ধা। এই হাত দিয়ে তুই অন্য পুরুষের ছোঁয়া জিনিস ধরেছিস। এটা আমি সহ্য করব না। এই হাত শুধু আমার ছোঁয়া পাবে, আর কারো না। ফাহাদ রুক্ষ গলায় বলল। স্নিগ্ধার মনে হলো ফাহাদ কোনো স্বাভাবিক মানুষ নয়, সে চরম এক সাইকো। হাত ধোয়ানো শেষ করে ফাহাদ বেসিনের দেওয়ালে ঝোলানো তোয়ালে দিয়ে ঝড়ের গতিতে স্নিগ্ধার হাতটা মুছে দিল। টান টান উত্তেজনায় স্নিগ্ধার বুক কাঁপছে। ফাহাদ তার খুব কাছে এসে দাঁড়িয়ে তার কানের কাছে ফিস ফিস করে বলল, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস, এরপর যদি কোনো পুরুষের ছায়াও তোর উপর পড়ে তবে তোর ওই মধ্যবিত্ত পরিবারের উপরে এমন ঝড় নামাবো যে তোরা মাথা তুলে দাঁড়াতে পারবি না। যা এবার স্বাভাবিকভাবে বাইরে যা। স্নিগ্ধা রোবটের মতো বেরিয়ে গেল। ভবিষ্যতে কি হবে এই ভেবে তো তার নিজেরই বুক কাঁপছে। অনেক সময় নিয়ে অনুষ্ঠান চললো তাদের। ঘরে ফিরতে ফিরতে রাত 1টা। স্নিগ্ধার রুমে ফিরে ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হাত টান পড়ল। সে পিছন ফিরে দেখলো ফাহাদ লাল চোখে কেমন করে যেন তাকিয়ে আছে। স্নিগ্ধা আঁতকে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ফাহাদ একটু ঝুঁকে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, কি হবে? স্নিগ্ধার নাকে একটা বাজে স্মেল এসে ঠেকল। সে পিছিয়ে গিয়ে বলল, এটা কিসের ঘ্রাণ? আপনি আপনি নেশা করছেন? ফাহাদ টাল হয়েই বলল, নেশা? হ্যাঁ, নেশা করেছি। তবে এই নেশার চেয়েও বড় নেশা তুমি স্নিগ্ধা। বলতে বলতে ফাহাদ স্নিগ্ধার খুব কাছে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে স্নিগ্ধার গাল ছুঁতে চাইলে স্নিগ্ধা ভয়ে 2 কদম পিছিয়ে গেল। ফাহাদ এবার একটু নরম সুরে বলল, পিছিয়ে যাচ্ছ কেন স্নিগ্ধা? জানো এই দিনটার জন্য আমি কত রাত জেগে কাটিয়েছি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। যা করেছি সব তোমাকে পাওয়ার জন্যই করেছি। স্নিগ্ধার ভেতরটা ঘেন্নায় রিরি করে উঠল। সে কম্পিত গলায় বলল, এটা ভালোবাসা নয় ফাহাদ, এটা জুলুম। আপনি জোর করে আমার জীবনটা শেষ করে দিয়েছেন। দয়া করে আমার থেকে দূরে থাকুন। আপনার ছোঁয়া আমার কাছে বিষের মতো লাগছে। স্নিগ্ধার মুখে তার ছোঁয়া বিষ লাগছে কথাটা শুনে ফাহাদের চোখের মণি জল জল করে উঠল। মুহূর্তের মধ্যে তার কণ্ঠের সেই মেকি নমনীয়তা উধাও হয়ে সেখানে ভর করলো এক পৈশাচিক উন্মাদনা। সে স্নিগ্ধাকে দেওয়ালের সাথে চেপে দাঁত পিষে বলল, বিষ? ফাহাদ জামানের ছোঁয়াকে তুই বিষ বললি? তোকে ভালোবেসে বলছি বলে তুই মাথায় উঠছিস স্নিগ্ধা? ভুলে যাস না তোকে আমি ছিনিয়ে এনেছি। আর ছিনিয়ে আনা জিনিসের উপর আমার অধিকার কতটা সেটা বোধ হয় তোর জানা নেই। স্নিগ্ধা দমে গেল না। সে ছাড়া পাওয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, ছোবেন না একদম। সে ফাহাদকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। এই ধাক্কা যেন ফাহাদের ভিতরে থাকা হিংস্র পশুটাকে পুরোপুরি জাগিয়ে তুলল। সে পৈশাচিক হেসে স্নিগ্ধাকে এক ঝটকায় বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। স্নিগ্ধা তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল বিছানার এক কোণে। বিছানার চাদর খামচে ধরে সে উঠে পালানোর চেষ্টা করতেই ফাহাদ তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। প্লিজ ফাহাদ, ছেড়ে দিন আমায়। এত বড় ক্ষতি করবেন না। থাপ্পড় মেরে খুব তেজ দেখিয়েছিলি না? আজ দেখি তোর সেই তেজ তোকে কেমনে বাঁচায়। আমি যা করব তাই বিষ তো?
এই বিষই গিলতে হবে তোকে। ভালোবাসা চেয়েছিলাম, দিলি না, এখন ঘৃণাটাই নে, বলেই স্নিগ্ধার উপর পাশবিক অত্যাচার করতে থাকলো। সে দুই হাত দিয়ে ফাহাদকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ফাহাদের পাশবিক শক্তির সামনে তার এই ক্ষীণ প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে গেল। তার আর্তনাদ ফাহাদের কান অবধি পৌঁছাচ্ছে না, আর না স্নিগ্ধার প্রতি মায়া হচ্ছে তার। সে নিজের মতো স্নিগ্ধাকে শেষ করে যাচ্ছে। রাতটা স্নিগ্ধার জন্য শুধুই অন্ধকার নয়, এক অনন্ত দহনের নাম হয়ে রইল। সকালে স্নিগ্ধা বেলকনিতে দাঁড়িয়ে আছে। একবার ঘরের ভিতর উঁকি দিয়ে দেখলো ফাহাদ উপর হয়ে ঘুমোচ্ছে। পুরো ঘরে চোখ বুলালো সে। দামি আসবাবপত্র আর দামি জামা কাপড়, রুমটাও কম বিলাসবহুল নয়, কিন্তু স্নিগ্ধার এসব কিছুই পছন্দ নয়। এই বিলাসিতা, এই রাজকীয় জীবন আসলে একটা ফাঁদ। এই জামান বাড়িতে তার কোনো অস্তিত্ব নেই। সে স্রেফ ফাহাদের একটা সম্পত্তি, যাকে সে নিজের ইচ্ছে মতো ভাঙবে, গড়বে কিংবা পিষে মেরে ফেলবে। শূন্য দৃষ্টিতে খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবল, এর কি শেষ নেই? কেন ওই এমন একটা জীবনে এসে পড়ল? এভাবেও বেঁচে থাকতে পারবে? 2 দিনেই ওর জ্যান্ত লাশের মতো মনে হচ্ছে নিজেকে। তখন রুমের ভিতর থেকে আওয়াজ এলো, আমার কফি যেন আমি ফ্রেশ হয়ে আসার আগে রেডি থাকে। ফাহাদ ওয়াশরুমের দিকে যেতে স্নিগ্ধা চুপচাপ রুম থেকে বেরিয়ে এলো। রুম থেকে বের হতে সিঁড়ির মুখে দেখা হয়ে গেল ফাহাদের মা সুলতানা জামানের সাথে। স্নিগ্ধাকে দেখে তিনি মুখটা কুঁচকে নিলেন। স্নিগ্ধা মাথা নিচু করে চলে যেতে নিলেই তিনি পিছন থেকে চড়া গলায় ডেকে উঠলেন, এই মেয়ে, নবাব নন্দিনীর মতো এত বেলা পর্যন্ত ঘুমালে সংসারে কাজ কে করবে? বড়লোকের বাড়ি এসে কি বাপের বাড়ির স্বভাব ভুলে গেলে? তোমাকে এখানে কে কে করে খাওয়াবে? হ্যাঁ, যাও রান্নাঘরে গিয়ে সকালে নাস্তাটা রেডি করো। এইবারও স্নিগ্ধা কোনো প্রতিবাদ করলো না, শুধু শুকনো একটা ঢোক গেলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সেদিন রান্না করতে করতেই নিজেকে বোঝালো, তাকে বাঁচতে হবে এই বিষাক্ত পরিবেশ, এই পৈশাচিক অধিকারবোধের মাঝেই তাকে টিকে থাকতে হবে। কারণ তার মধ্যবিত্ত পরিবারের যা ক্ষমতা, তা এই জামান বাড়ির ক্ষমতার কাছে কিছুই না। কিন্তু স্নিগ্ধা তখনও জানতো না, এই তো মাত্র শুরু। এই তো মাত্র 2 দিন পার হয়েছে, সামনে আরও কতদিন, কত রাত তাকে এই পৈশাচিক অত্যাচার মুখ বুজে সহ্য করতে হবে, তা তার জানা নেই। চলবে। গল্প তিমির বসান, পর্ব সংখ্যা 3, লেখিকা তাবাসসুম তাজওয়ারি। স্নিগ্ধা এবং ফাহাদের বিয়ের 20 দিন পেরিয়ে গেছে। এই 20 দিনে ফাহাদের নিষ্ঠুর রূপ দেখিয়ে নিয়েছে স্নিগ্ধা। ফাহাদকে যতটা খারাপ ভেবেছিল, তার চেয়েও খারাপ ফাহাদ। নারী আসক্তিকে সে ভালোবাসা বলে চালিয়ে যায়, এবং সেই ভালোবাসা নামক অত্যাচারে জর্জরিত হয়ে যাচ্ছে স্নিগ্ধার জীবন। স্নিগ্ধার পুরো শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন, যেগুলো ফাহাদের দেওয়া, ফাহাদের ভালোবাসা। কথায় কথায় স্নিগ্ধার গায়ে হাত তোলে এখন, এবং এটাকেই সে সঠিক মনে করে। স্নিগ্ধাকে সে কী ভাবে জানা নেই, তবে নিজেকে স্নিগ্ধার মালকিন মনে করে, যেন সে যা চাইবে সব করতে পারবে স্নিগ্ধার সাথে। কিন্তু স্নিগ্ধা কোনো প্রতিবাদ করতে পারবে না। ফাহাদের মা স্নিগ্ধাকে 2 চোখে দেখতে পারে না, কিন্তু ফাহাদের মা চাইলেও স্নিগ্ধাকে কিচ্ছু বলতে পারে না, কারণ ছেলে তার ভীষণ জেদি। ছেলে বউকে যা খুশি বলবে, করবে, কিন্তু অন্য কেউ কিচ্ছু বলতে পারবে না। এই মেয়ে, এভাবে বসে আছো কেন? কাজগুলো সব কে করবে? সকালে নাস্তাটাও আমার বানাতে হয়। ফাহাদের মায়ের গলার স্নিগ্ধার ধ্যানভঙ্গ হলো। সে মাথা নেড়ে উঠে গেল। তিনি আবার বলল, তোমার বাপের বাড়িতে নিশ্চয়ই এভাবে বসে বসে কাটাতে না? অবশ্য তোমাদের বসে কাটানোর সময় কই? তোমরা তো গরিব পরিবার, তোমাদের কি আর কাজের লোক থাকে? ফাহাদের মা ফাহাদ বাড়ি থেকে গেলে তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করান। স্নিগ্ধা অবশ্য বুঝতে পারে সেটা। সে এসেছে পর দেখেছে 2টো কাজের লোক ছিল তাদের, কিন্তু বিয়ের কদিন পর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। হয়তো তাদের বিদায় করে দিয়েছে, কারণ স্নিগ্ধা আছে। আর প্রতিনিয়ত এমন কথা শুনতে হয় তার।
খাবার এই অবস্থা কেন? লবণ কম, ঝাল বেশি? ফাহাদের এমন প্রশ্নে থতমতে খেয়ে যায় স্নিগ্ধা। ফাহাদের মা এমনভাবে তাড়া দিচ্ছিল, সে ঠিক মতো ধীরে সুস্থে রান্না করতে পারছিল না, আর না পেরেছিল লবণ চেক করতে। সে আমতা আমতা করতে করতে কিচ্ছু বলবে তার আগে ফাহাদের মা ওকে চুপ করিয়ে বলল, ঝাল বেশি হয়েছে। ইস, ভুলবশত হয়ে গেছে মনে হয়, আর লবণ এনে দিচ্ছি আমি। ভুলবশত মানে কি মা? এত বছর রান্না করলো, তখন তো এমন হয়নি, আজ হঠাৎ? দাদুভাই এত কথা বলে না খাওয়ার সময়। আজ না হয় একটু কম বেশি হয়েছে, খেয়ে নাও, ছাপাই দেওয়ার ভঙ্গিতে বলে উঠল ফাহাদের দাদি। না, কে রান্না করেছে আজকে? সব এমন পরিবর্তন হবে কেন? ডাকো দেখি। ফাহাদের মা আগুন চোখে তাকালো স্নিগ্ধার দিকে, যার অর্থ একটা কাজ ঠিক মতো করে না। স্নিগ্ধা শুকনো ঢোক গিলল। ফাহাদ আবার তাড়া দিল, কিন্তু সবাই চুপ করে আছে। ফাহাদের বাবার এইসব ঝামেলা পছন্দ নয়, তিনি চুপচাপ ছিলেন, কিন্তু এখন বিরক্ত হয়ে বলল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? কাজ শেষে এসে এত ঝামেলা ভালো লাগে না, যা করার দ্রুত করে খেতে বসো। ফাহাদের তাড়া দেওয়ার জন্য আর না পেরে ওর মা বলল, কাজের লোক নেই? নেই মানে? কাজ শেষ? ব্রুকুসকে প্রশ্ন করলো। না, বিদায় করে দিয়েছি। ফাহাদের বাবাও অবাক হয়ে তাকালো। বিদায় করে দিয়েছে মানে? কি জন্য? তোমরা কেউ ঘরে কাজ করো? বাড়িতে বউ এনেছি, তাই আর রাখিনি। কি দরকার শুধু শুধু? ফাহাদ রাগী গলায় বলল, মানে? আর রান্না কে করেছে? তোর বউ। আমি কি বিয়ে করে বুয়া এনেছি? ঘরে কাজ করলে কেউ বুয়া হয়ে যায় না ফাহাদ। এতদিন তো তোমরা কেউ ঘরে কাজ বলে নিজেরা করনি। সে এবার স্নিগ্ধার কাছে তেড়ে গিয়ে কটমট করে বলল, এই, তোমাকে এইসব করার জন্য বিয়ে করেছি? আমার সেবা করবে, আমার সব কাজ করবে, কিন্তু তুমি আমার কাজ বাদ দিয়ে এগুলো করতেছো তুমি? স্নিগ্ধা কিছু বলতে মুখ খোলার আগে ফাহাদের বাবার গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, সুলতানা, কাজের লোক যে বিদায় করেছো, তুমি কি কারোর সাথে পরামর্শ করেছো? পরামর্শ করার মতো কিছু ছিল না মা। ওকে আমি আমার কাজে ব্যবহার করব, আমার সেবা করবে ও, এই কারণে আমি ওকে এনেছি। কিন্তু ঘরের কাজ কাজের লোক রেখে করবে। ব্যবহার শব্দটা শুনতেই স্নিগ্ধার গা ঘৃণায় রিরি করে উঠল। ফাহাদ ওকে বস্তু সামগ্রী বানিয়ে রেখেছে, এর চেয়ে রান্নাবান্না কাজ করাটা ওর কাছে সম্মানজনক। ফাহাদ চুপচাপ খেয়ে নিল, পুরো সময় কিচ্ছু বলল না। খেয়ে রুমে চলে গেলে সব গুছিয়ে স্নিগ্ধা যখন ঘরে গেল, ফাহাদ ওকে বলল, তোমাকে আমি কি বলেছি স্নিগ্ধা? তোমার পুরো মনোযোগ শুধু আমার উপর থাকবে। এই জামান বাড়ির কারো কথা শোনার দরকার নেই তোমার। মা কাজ করতে বলেছে আর তুমি বাধ্য মেয়ের মতো করতে চলে গেলে কেন? ফাহাদ জামানের দেওয়া রাজকীয় জীবন কি তোমার পছন্দ হচ্ছে না? স্নিগ্ধা তার ছেলের সঙ্গে জবাব দিল, রাজকীয় জীবন? এই রাজকীয় জীবন আমি চাইনি। এই রাজকীয় জীবন আমার কাছে জাহান্নামের মতো লাগছে। ফাহাদের পুরুষতান্ত্রিক অহংকারে যেন কেউ তপ্ত সীসা ঢেলে দিয়েছে। যে মেয়েকে পাওয়ার জন্য সে পুরো পরিবারকে জিম্মি করলো, এত টাকা পয়সা আর বিলাসিতার মধ্যে রাখলো, সে তার দেওয়া জীবনকে জাহান্নাম বলছে। সে ঝড়ের গতিতে এগিয়ে এসে স্নিগ্ধার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে দেওয়ালের সাথে ঠেসে ধরে বলল, কি বললি? জাহান্নাম? এত বড় সাহস তোর? এই ফাহাদ জামানের ঘর তোর কাছে জাহান্নাম মনে হয়? বাইরে হাজারটা মেয়ে এই জামান বাড়ির বউ হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, আর তুই? স্নিগ্ধা দমে গেল না, বরং উঁচু কণ্ঠে বলল, তো কি বলবো? যেখানে কোনো মানুষের স্বাধীনতা থাকে না, যেখানে একটা পশুর মতো অবলা প্রাণীকে খাঁচায় বন্দি করে রাখা হয়, সেটাকে আর কি বলা যায়? আপনি আমাকে মানুষ ভাবেন না ফাহাদ, একটা বস্তু ভাবেন। আপনার মা দাদি আমাকে খেলনা ভাবে, আর আপনি ভাবেন ব্যবহারের সামগ্রী। ফাহাদ অদ্ভুত পৈশাচিক হাসি দিয়ে স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে পিছিয়ে এলো। রহস্যময়ী কণ্ঠে বলল, ঠিকই তো বলেছে দাদি, তুই আমার খেলনা, আর আমি আমার খেলনা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করব। এর মধ্যে কেটে গিয়েছে আরও সপ্তাহখানেক। স্নিগ্ধা যেন আরও নীরব, আরও নিথর হয়ে গেল।
ফাহাদের মধ্যে কোনো রকম পরিবর্তন আসেনি, সেই ছন্নছাড়া সাইকো টাইপ মানুষ। এখনও যে বাইরে নারী নেশায় ভূত হয়ে থাকে সেটাও স্নিগ্ধা জানে, কিন্তু কিছু বলতে পারে না আর না সইতে পারে। আর সুলতানা জামান, তিনি সুযোগ পেলেই স্নিগ্ধাকে কটু কথা শোনান। এদিকে বিয়ের পর থেকে স্নিগ্ধার বাসার মানুষের সাথে কথা হয়েছে শুধু একবার। তার বাবার সাথে কথা হলেও তার মায়ের সাথে কথা হয়নি। তবে বাবার মাধ্যমে তিনি জানিয়েছেন যেন মেয়ে এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। স্নিগ্ধার মা বরাবরই ছেলেদের প্রতি বেশি কনসার্ন। তিনি ছেলেদের প্রয়োজনের থেকে বেশি ভালোবাসে। তিনি জানিয়ে দিয়েছেন মেয়েদের কাছে বেঁচে থাকাকালীন শ্বশুরবাড়ি হলো আসল ঠিকানা, তাই বিয়ে যখন একবার হয়েছে যেভাবেই হোক না কেন সে যেন মানিয়ে নেয়। আর বড়লোক ফ্যামিলিতে বিয়ে হয়েছে তাই সে ভালো থাকবে, তাই যেন মানিয়ে নেয়। স্নিগ্ধা শুধু হেসেছিল, কারণ সে জানে তার মা এটা বলবে। তার মায়ের কাছে টাকা সম্পত্তি সব কিছুর আগে। তার ধারণা টাকা থাকলেই সুখী হওয়া যায়। অবশ্য স্নিগ্ধা নিজেও ভেবে নিয়েছিল সে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ যতই হোক বিয়ে তো হয়েছে। আর সে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তার সংসার ভেঙে গিয়ে সেই ফ্যামিলিতে গিয়ে পড়ে থাকা সম্ভব নয়। আর সমাজের ঊর্ধ্বে গিয়ে বেরোনোর মতো ক্ষমতা সে রাখে না। বিভিন্ন কটু কথা শুনতে হবে, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যদিও সেটা এখান থেকে বেরোনোর পথটাই তো নেই তার কাছে। তাই এখান থেকে সে মানিয়ে চলার চেষ্টা করে। ফাহাদকে মন না চাইতেও স্বামী মেনে নিতে চায়, কিন্তু ফাহাদের ব্যবহার দিন দিন ওর মনে জায়গা করে নেওয়া তো দূর, বরং ঘৃণা আরও বাড়িয়ে দিচ্ছে। স্নিগ্ধা রুম গুছাচ্ছিল, তখনই ওর ফোনে কল আসে। ফোন হাতে নিতেই দেখে ওর বাবা। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে কানে দিয়ে কিছু বলবে তার আগে ওপাশ থেকে ভেসে এলো একটা অতি পরিচিত কণ্ঠস্বর। স্নিগ্ধা, মা বলছিলাম রে। স্নিগ্ধা খুশি হওয়ার চেয়ে অবাক হলো বেশি। এতদিন পর হঠাৎ মায়ের ফোন। চোখ দুটো আবার জলে ভিজে উঠল। বুক ছিঁড়ে একটা কান্না বেরিয়ে আসতে চাইলেও সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, মা কেমন আছো তোমরা? বাবা কেমন আছে? আমরা সবাই ভালো আছি রে, তুই নিশ্চয়ই ভালো আছিস। অত বড় বাড়িতে বিয়ে হলো, ভালো তো থাকারই কথা। কপাল গুনে পেয়েছিস রে স্নিগ্ধা, রাজরানী হয়ে রেখেছে নিশ্চয়ই তোকে। এতক্ষণের আবেগ ভেঙে চুরমার হয়ে গেল। মুহূর্তে ঠোঁটে ফুটে উঠল তার ছেলের হাসি। সে তার মাকে চিনে, তাও কি করে ভাবলো কে জানে। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, মা তোমার দেওয়া এই রাজরানীর খেতাব আমার দরকার নেই। ফাহাদ একটা পিশাচ। টাকার ছড়াছড়ি থাকলে কি হবে, একটা মানুষ বেঁচে থাকার মতো পরিবেশ নেই। কিন্তু বলতে পারল না। বাবার অসহায় মুখ আর ফাহাদের দেওয়া সেই রক্ত হিম করা হুমকির কথা মনে পড়তেই সে নিজের কান্না গিলে নিল। গলাটা অস্বাভাবিক করে বলল, হ্যাঁ মা, আমি ভালো আছি। খাওয়া পড়ার কোনো কমতি নেই এখানে। হ্যাঁ রে মেয়ে, সেটাই তো স্বাভাবিক। অত বড় ঘরের বউ হয়েছিস। ফাহাদ একটু জেদি, রাগী হতে পারে, কিন্তু পুরুষ মানুষের অমন একটু আধটু রাগ তরফ থাকেই। তুই একটু মানিয়ে চলিস, নিজের বুদ্ধিতে চলিস না। স্বামীর কথা মতো চললে দেখবি একসময় সব ঠিক হয়ে যাবে। সংসার টিকিয়ে রাখাটাই মেয়েদের আসল লক্ষ্য। এবার আর নিজেকে আটকালো না স্নিগ্ধা, শুধু রাগী জেদি। তোমরা ফাহাদকে চেনো না। ও একটা মেয়েবাজ, নেশাখোর, ইফটিজার। এগুলো তোমার কাছে একটু আধটু মনে হচ্ছে। আমি মরে গেলে তবেই কি তোমাদের হুঁশ ফিরবে মা? স্নিগ্ধার মা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর নিচু স্বরে বলল, এসব কি কথা বলছিস? নিজের স্বামী সম্পর্কে মুখে এমন নোংরা কথা আনতে তোর লজ্জা করলো না? পুরুষ মানুষ বিয়ের আগে পরে একটু আধটু এই পথে চলেই। এসব নিয়ে মেতে থাকলে সংসার হয় না। তুই এখন চৌধুরী বাড়ির বউ, দেওয়ালেরও কান আছে। এই কথা যদি জামাইয়ের কানে যায়, তবে আমাদের পুরো পরিবারটাকে রাস্তায় নামিয়ে দিতে ওদের সময় লাগবে না, জানিস না তুই? মায়ের মুখে নিজের জন্য হাহাকার না শুনে জামাইয়ের হয়ে ছাপাই গাওয়া দেখে স্নিগ্ধা অবাক হলো না মোটেই। আমি মেয়ে বলে তুমি আমায় বোঝা ভাবছো তো? ভাবো।
কিন্তু তোমার কথাকে আমি কিছুতেই সমর্থন করব না। টাকার চশমাটা চোখ থেকে খোলো মা, খোলো। ও মানুষ নয়, ও একটা পশু। চুপ কর স্নিগ্ধা, একদম চুপ কর। তোর শ্বশুর বিয়ের সময় বলেছে আমার ছেলেকে একটা ভালো চাকরি দেবে। তুই এসব পাগলামি করে আমাদের সব স্বপ্ন নষ্ট করিস না। মেয়েদের একটু আধটু সহ্য করতে হয়, মুখ বুজে সব সহ্য করে নে। একসময় ও ঠিক তোর আঁচলের তলায় চলে আসবে। আর একটা কথাও আমি শুনতে চাই না। ফোন কেটে দিল। স্নিগ্ধার রাগে দুঃখে গা কাঁপছে, ইচ্ছে করছে সব শেষ করে দিতে, কিন্তু সে নিজেই তো নিরুপায়। স্নিগ্ধা এখন সর্বোচ্চ চেষ্টা করছে ফাহাদকে মেনে নিয়ে সংসারে মন দিতে, কিন্তু ফাহাদের স্বভাব তো বদলাবে না। একদিন স্নিগ্ধা স্বাভাবিক হয়ে বলছিল, আমরা কি একটু বাইরে যেতে পারি না? বিয়ের পর তো কোথাও ওভাবে যাওয়া হয়নি। সারাদিন এই ঘরে বন্দি থাকতে থাকতে আমার দম বন্ধ লাগে। তাই ওকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলল, এত বড় বাড়িতে তোমার দম বন্ধ লাগে সত্যি, নাকি মানুষের ভিড়ে ঠেলাঠেলি করার শখ জেগেছে? স্নিগ্ধা অবাক হয়ে বলল, মানে কি বলছেন? বলছি এই বাড়ি বিশাল ছাদ, বাগানে এতগুলো ঘর, এগুলো কি তোর বাপের বাড়ির চেয়ে ছোট মনে হয়? নাকি বাইরে গিয়ে মানুষের সামনে নিজের রূপ দেখানোর নতুন কোনো ধান্দা আছে তোর? স্নিগ্ধা অপমানে চুপ হয়ে গেল। প্রতিনিয়ত এইভাবে ওকে দগ্ধ করে চলেছে ফাহাদ, আর স্নিগ্ধা চুপচাপ সহ্য করে চলেছে। প্রতিটা কথায় যেন খোঁটা দেয় ভাত। স্নিগ্ধা কতদিন এইসব সহ্য করবে? আদৌ কি করবে? অন্য একদিনের কথা, ফাহাদ তখন বিছানায় শুয়ে ল্যাপটপে কি যেন দেখছিল। তার মেজাজটা অন্য দিনগুলোর চেয়ে আজ কিছুটা শান্ত মনে হচ্ছিল। স্নিগ্ধা ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটের এক কোণে বসলো। কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। ফাহাদ ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই ভ্রু কুঁচকে বলল, কি বলবে বলো। টাকা লাগবে? আলমারিতে ক্যাশ রাখা আছে, নিয়ে নাও। স্নিগ্ধা শুকনো ঢোক গেলে বলল, না আমার টাকা লাগবে না। আসলে বলছিলাম, আমার সারা দিন খুব একাকিত্ব লাগে। আমাকে কিছু সুতো আর কুশি কাটার জিনিসপত্র এনে দিবেন? ওইসব উল সুতো দিয়ে টেবিল ম্যাট বা কুশন কভার বানাতে আমার খুব ভালো লাগে। একটু সময়ও কাটতো আর মনটাও ভালো থাকতো। স্নিগ্ধার কথা শেষ হতে না হতেই ফাহাদ ল্যাপটপটা ধরাম করে বন্ধ করে দিল। ফাহাদ স্নিগ্ধার দিকে এমন এক নজর তাকালো যেন সে কোনো মহা বিপজ্জনক কথা বলে ফেলেছে। সে একটা কুৎসিত তাচ্ছিল্যে হাসি হেসে বলল, কি বললে? কুশি কাটার কাজ? সুতো দিয়ে ম্যাট বানাবে? স্নিগ্ধা ভয়ে ভয়ে মাথা নাড়ল। তোমার ওই সস্তা মধ্যবিত্ত মেন্টালিটি আর বাপের বাড়ির গরিবী স্বভাব তুমি কোনোদিনই ছাড়তে পারলে না, তাই না স্নিগ্ধা? এই জামান বাড়ির বউ হয়ে তুমি এখন ঘরে বসে সুতো কাটবে কেন? ফাহাদ জামানের কি এতই অভাব পড়েছে যে তার বউকে এখন দর্জিদের মতো কুশি কাটার কাজ করে দিন কাটাতে হবে? আমি তো কোনো ব্যবসার জন্য বলছি না ফাহাদ, শুধু নিজের মনটাকে ভালো রাখার জন্য একটা শখের কথা বলেছি। এইসব ফালতু শখের কোনো দরকার নেই। বাড়িতে বসে থাকো, আমার সেবা করো। এরপর থেকে স্নিগ্ধা নিজেকে গুটিয়ে নিল। কোনো শখ, ভালো থাকা, কোনো কিছুতেই যেন যায় আসে না। এক অনুভূতিহীন জীবন যাপন করতে শুরু করলো। সে মন বসাতে চেয়েছিল এই পশুর মতো মানুষটাকেই নিজের স্বামী বলে মেনে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চেয়েছিল। কিন্তু ফাহাদ তাকে বারবার মনে করিয়ে দেয়, সে কোনো মানুষ নয়। সে কেবলই একটা সস্তা দাম দিয়ে কিনে আনা খাঁচার পাখি, যার নিজের কোনো মন, শখ বা মানসিক শান্তি থাকার অধিকার নেই। তার মনে হলো এই মানুষটাকে ভালো করার চেষ্টা করা বা নিজের মন বসানোর চেষ্টা করাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এর চেয়ে ঘৃণা বুকে নিয়ে বেঁচে থাকাটাই অনেক সহজ। চলবে। গল্প তিমির বসান, পর্ব সংখ্যা 4। লেখিকা তাবাসসুম তাজওয়ারি। এবার কিছু করো ফাহাদ, বিয়ে করেছো, বউ এসেছে, এবার দায়িত্ব তো নিতে হবে। কয়েক মাস কেটে গেছে। একদিন খেতে বসে ফাহাদের বাবা ফাহাদকে কথাটা বলছিল। ফাহাদ খেতে খেতে উত্তর দিল, কিছু করব মানে? চাকরি? ওসব আমাকে দিয়ে হবে না বাবা, আমি এমনি বিন্দাস আছি। আর তাছাড়াও তোমার কি কম আছে নাকি যে আমার চাকরি করতে হবে? ফাহাদের বাবা ঠান্ডা গলায় বলল, অবশ্যই কম নেই, তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর মতো আমার ক্ষমতা আছে, কিন্তু আমি চাই না তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে। ফাহাদ মজার বসে উড়িয়ে দিয়ে বলল, বাবা নিশ্চয়ই মজা করছো আমার সাথে।
এত থাকতে আমার চাকরির কি দরকার, তাও আবার কারো আন্ডারে। মানুষজনের হয়ে কাজবাজ আমি করতে পারি না। আমি মজা করছি না। একটা লিমিট থাকা দরকার ফাহাদ। বয়স তো কম হলো না, এবার একটু দায়িত্বশীল হও। তোমার এখন একটা নিজের সংসার আছে, তবুও তুমি এসব কিভাবে বলছো? তোমার জন্য আমি খুলনায় চাকরির ব্যবস্থা করে দিয়েছি, তুমি কয়েকদিন পরই জয়েন করবে। ফাহাদ যেন আকাশ থেকে পড়ল। খাওয়া থামিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, কি বাবা, তুমি আমাকে না জানিয়ে চাকরির ব্যবস্থা করেছো, তাও আবার খুলনায়? কেন, তোমার পারমিশন লাগবে বুঝি? খাবার রেখে উঠে দাঁড়ালো ফাহাদ। ঘরের দিকে যেতে যেতে বলল, আমি কোনো চাকরি বাকরি করবো না বলে দিলাম। আর খুলনায়ও আমি আর যাচ্ছি না। যা করার করো তুমি। ফাহাদ যেতে নিলে পিছন থেকে ওর বাবা শীতল গলায় বলে উঠল, আমি তোমাকে জিজ্ঞেস করিনি ফাহাদ, আদেশ দিয়েছি। আর যদি না যাও তবে কাল সকাল 10টার মধ্যে তোমার নামে থাকা সমস্ত ক্রেডিট কার্ড আর জামান গ্রুপের শেয়ার আমি হোল্ড করে দেব। 1 টাকাও পকেট মানি পাবে না। এবার সিদ্ধান্ত তোমার, নিজের খরচে বিন্দাস থাকবে নাকি রাস্তায় নামবে। ফাহাদের পা দুটো থমকে গেল। পিছন ফিরে অবিশ্বাস্য চোখে তাকালো বাবার পানে। সে ভালো করেই জানে তার বাবা মুখে যা বলে তা করে ছাড়ে। ক্রেডিট কার্ড আর পকেট মানি বন্ধ হয়ে গেলে বন্ধুদের আড্ডায় তার রাজকীয় ভাবমূর্তি, রাতের নেশা আর এই দামি লাইফস্টাইল ধুলোয় মিশে যাবে। রাগে ফাহাদের চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু বাবার মুখের উপর আর কথা বলার সাহস হলো না বলে সে গটগট পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল। এদিকে ফাহাদের যাওয়ার কথা শুনে স্নিগ্ধার বুকের ভিতর যেন এক পশলা ঠান্ডা বৃষ্টি নেমে এলো। ফাহাদ যদি খুলনায় চলে যায় তবে অন্তত কিছুদিনের জন্য হলেও সে এই যন্ত্রণা আর পাশবিক অত্যাচার থেকে মুক্তি পাবে। একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। একটু পর সব গুছিয়ে রুমে যেতে স্নিগ্ধা দেখলো ফাহাদ রাগে ঘরের ফুলদানিটা দেওয়ালে আছাড় মেরে ভেঙে ফেলেছে। খাটের চাদর টেনে হেঁচড়ে মেঝেতে ফেলে দিয়েছে। স্নিগ্ধা ঢুকবে কি ঢুকবে না এই করে দাঁড়িয়েছিল। ফাহাদ ওকে দেখে হিংস্র বাঘের মতো তেড়ে এলো। দাঁত কিরমির করে বলল, কিরে, বাইরে দাঁড়িয়ে তামাশা দেখছিস? খুব ভালো লাগছে, খুব খুশি হচ্ছিস তাই না রে? মনে মনে ভাবছিস আমি দূরে চলে গেলে তুই স্বাধীন হয়ে যাবি? এই ফাহাদ জামানকে এত সহজে দমানো যায় না। আমার থেকে তোর মুক্তি নেই। স্নিগ্ধা জানতো সে নির্দোষ হলেও স্নিগ্ধার উপরই ফাহাদ রাগ ঝাড়বে। এটাই তো হয়ে আসছে এতগুলো মাস। ফাহাদ ওর হাত খামচে ধরে বলল, চুপ করে আছিস কেন? শুনে রাখ, আমি যাব না কোথাও। তুই বাবার কানে এই কথা ঢেলেছিস তাই না? যদি আমি যাই তোর পেছনে লোক লাগিয়ে তবেই যাব। যত যাই কর, ভুলে যাবি না আমার ক্ষমতা। হাতের ব্যথায় চোখ বন্ধ করে ফেলল স্নিগ্ধা। কয়েক মাসের অভিজ্ঞতায় সে ফাহাদের সাইকো মনস্তত্ত্ব খুব ভালো করে চিনে গেছে। এই লোকটা চরম একগুঁয়ে আর জেদি। স্নিগ্ধা ভালোবেসে কিছু বলুক কিংবা রেগে ফাহাদ কখনোই তার কোনো কথা শুনবে না। উল্টো স্নিগ্ধা যা চাইবে ফাহাদ সবসময় তার ঠিক বিপরীত কাজটাই করবে, যাতে স্নিগ্ধাকে ছোট করা যায়, তার উপর নিজের আধিপত্য বজায় রাখা যায়। তেমনি ওর দোষ না থাকলেও ওর উপরেই অত্যাচার করবে। আমি কেন আপনার বাবাকে বলতে যাব? আপনার বাবা কি আমার কথা শুনবে নাকি? আপনি যেখানে শোনেন না সেখানে এই বাড়ির কেউই শুনবে না। তর্ক করছিস আমার সাথে? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? স্নিগ্ধা পাথরের মতো চুপ হয়ে গেল। সে জানে এই সাইকোর সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা মানে নিজের উপর অত্যাচার আরও বাড়িয়ে নেওয়া। ফাহাদ ওকে ছেড়ে দিয়ে খাটের উপর ছুঁড়ে ফেলে দিল। বুক ভরে কয়েকবার দম নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। কিছুক্ষণ স্নিগ্ধার দিকে তাকিয়ে হম্বিতম্বি করলো, তারপর টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। সম্ভবত বন্ধুদের সাথে আড্ডাটা জমে তুলতে যাচ্ছে। ও যেতেই স্নিগ্ধা খাটের এক কোণে উঠে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ফাহাদ আরও কয়েকটা দিন এই বাড়িতে আছে, আরও কয়েকটা দিন তার উপরে এই পাশবিকতা চলবে, তাতে তার আর ভয় নেই। কয়েক মাস ধরে যা সত্য করে আসছে, আরও কয়েকদিন তা সহ্য করতে তার বাধবে না। তার কাছে এখন সবচেয়ে বড় সান্ত্বনা আর আশার আলো হলো ফাহাদ অবশেষে এই শহর ছাড়ছে।
পুরোপুরি না হোক কিছুটা হলেও মুক্ত থাকবে সে। সে উঠে দাঁড়ালো। বহুদিন পর স্নিগ্ধার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনে মনে বলল, আর মাত্র কয়েকটা দিন ফাহাদ, আপনি এই কটা দিন নিজের ক্ষমতা দেখিয়ে নিন। আপনি ঢাকা ছাড়ার পর এই 4 দেওয়ালের বন্দি দশা থেকে আমি কিভাবে নিজেকে মুক্ত করি তা আপনি দূর খুলনা থেকে বসেও টের পাবেন না। ফাহাদ আর 2 দিন পরেই খুলনা চলে যাবে। এদিকে স্নিগ্ধার ঝামেলা কমছে না, বরং বেড়েই চলেছে। স্নিগ্ধার কপালে শান্তি জিনিসটা বোধহয় নেই। নতুন নতুন মানসিক নির্যাতন এর শিকার হচ্ছে সে। এই কয়েক মাসে ফাহাদের মা সুলতানা জামান আর ফাহাদের দাদির কটু কথার ধরন এখন অন্যদিকে মোড় নিয়েছে। এবার তাদের নিশানায় এসেছে স্নিগ্ধার মাতৃত্ব। সেদিন দুপুরবেলা স্নিগ্ধা ড্রয়িং রুমের মেঝেতে বসে দাদির পায়ের কাছে তেল মালিশ করে দিচ্ছিল। ফাহাদের দাদি বললেন, হ্যাঁ রে স্নিগ্ধা, দিন দিন তো শুধু হাবাতে স্বভাবের মতো বসে বসে গিলছিস, নাকি শুধু এবারে অন্ন ধ্বংস করতে এসেছিস? ফাহাদের মা তখন ড্রয়িং রুমে আসছিলেন। তিনি এসে সোফায় বসে বললেন, ওকে বলে কি হবে মা, বিয়ের এতগুলো মাস কেটে গেল অথচ এখনো একটা সুখবর দিতে পারলো না। ফাহাদের দাদি আহাজারি করে হতাশা সুরে বলে উঠল, আমার নাতির ঘরের পুঁতি দেখার শখ কি আর মিটবে না? বংশের বাতি আসার নামগন্ধ নেই। আমার ফাহাদের কপালটাই মন্দ। বলেছিলাম এমন মেয়ে বিয়ে না করতে, শুনলো না আমার কথা। স্নিগ্ধা মাথা নিচু করে রইল। যে সংসারে শান্তি নেই, ভালোবাসা নেই, সেই সংসারে একটা নিষ্পাপ প্রাণকে কেন জড়াবে? সে কোনো প্রত্যুত্তর করে না এই কথাগুলোর। সে জানে এই কথাগুলো এখন জঘন্য ইঙ্গিতের দিকে যাবে। তাকে বিভিন্ন ট্যাগ দেওয়া হবে, অনেক কটু কথা শোনানো হবে, চরিত্রের দিকে আঙ্গুল তোলা হবে, ইত্যাদি ইত্যাদি। প্রথম প্রথম খুব কষ্ট হতো, বুক ফেটে তার কান্না পেত, কিন্তু এখন সয়ে গেছে সবই। তাই কেউ কিছু বললে গায়ে মাখে না বোধ হয়। সে শুধু পাথরের মতো বসে রইল। আমার লাগেজ গুছিয়ে দাও, কালকে যে আমি খুলনা যাব সে খেয়াল আছে? স্নিগ্ধা ভাবলেশীন গলায় বলল, আমি আপনার ব্যাগই গুছাচ্ছিলাম। ফাহাদ এগিয়ে এসে বলল, কাহিনী কি? তোমাকে এত শান্ত দেখাচ্ছে, আমি চলে যাওয়ায় শোকে মরে যাচ্ছ বুঝি? বলে নিজেই হো হো করে হেসে উঠল। আবার তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। তারপর ওর গালে আঙ্গুল ছুঁয়ে বাঁকা হেসে বলল, আর যদি আমি যাওয়ার খুশিতে থাকো তাহলে বলবো খুশি হওয়ার কিছু নেই। মনে মনে খুব ফুর্তি হচ্ছে তাই না? ফাহাদ জামান কালকে এই বাড়ি থেকে বিদায় নিলেই তুমি মুক্ত। কিন্তু মনে রাখবে স্নিগ্ধা, আমি খুলনায় যাচ্ছি ঠিকই, কিন্তু আমার চোখ এই রুমের ভেতরেই থাকবে। আমার প্রতিটা বিশ্বস্ত লোক এই বাড়ির নিচে পাহারা দেবে। তুমি যদি একটা পাও এদিক সেদিক ফেলার চেষ্টা করো, তবে ফিরে এসে তোমাকে আমি কি করব তুমি ভালো করে জানো আশা করি। এমনভাবে বলল যেন সে কত সুন্দর বলিয়া আওড়াচ্ছে, অথচ আদরের সহিত হুমকি দিয়ে যাচ্ছে। স্নিগ্ধা মোটেও কানে নিল না সেসব কথা। সে ব্যাগের চেন টেনে দিয়ে কোনো রকম অভিব্যক্তি ছাড়াই বলল, আপনার ব্যাগ গুছানো শেষ, এবার আমি কি ও পাশের বিছানায় গিয়ে শুতে পারি? আমার শরীরটা ভালো লাগছে না। স্নিগ্ধার এই ভাবলেশীন জবাব ফাহাদের যেন এগোতে গিয়ে লাগলো। সে স্নিগ্ধাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, যা, চোখের সামনে থেকে দূর হ। ব্যাগটা ভালো করে গুছিয়ে রেখেছিস, কিন্তু একটা জিনিসও যেন কম না পড়ে। ফাহাদ নিজেই আগে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। স্নিগ্ধা সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ভালো করেই জানে এখান থেকে বের হওয়া তার পক্ষে এত সহজ নয়, বরং অসম্ভবের কাছাকাছি। কিন্তু ফাহাদ থাকবে না, এই কারণে একটু হলেও শান্তি লাগছে। স্নিগ্ধা গুটিসুটি মেরে শুয়ে শূন্যে তাকিয়ে রইল। শহরটা স্তব্ধ হয়ে আছে। মাঝে মধ্যে দূর থেকে দু একটা গাড়ি হর্নের আওয়াজ ভেসে আসছে। ফাহাদ হুমকি দিয়ে গেছে, আদর মাখা গলায় নিজের ক্ষমতার দম্ভ প্রকাশ করে গেছে। তবে সেসব কথা এই মুহূর্তে স্নিগ্ধার মগজে বিন্দুমাত্র কোনো ভয়ের সৃষ্টি করতে পারছে না। তার মনে পড়ছে তার বাবা আর ভাই দুটোর কথা। কতদিন হয়ে গেল তার ভাই আর বাবার সাথে দেখা হয় না। মায়ের কথাও মনে পড়ে, তবে মা তো দেখা করতে চান না, তাই সেও আর চায় না। তবে বাবার কথা প্রতি মুহূর্তে মনে পড়ে তার। ছোট্ট ভাইটা ওর কাছে কত আবদার করতো, কত কিছু বলতো। বড় ভাই মাথায় হাত বুলিয়ে সব সমস্যায় বলতো, আমি আছি তো, এত চিন্তা করছিস কেন? কিন্তু আজ ভাবতে ভাবতে চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে বালিশে পড়ল। এখন কি ভাইয়া
পারে না এই অবস্থা থেকে উদ্ধার করতে? স্নিগ্ধা বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগলো। ওদের সহজ সরল জীবনে ফাহাদের মতো এক প্রভাবশালী ক্ষমতাশালী সাইকোর কালো ছায়া এসে এমনভাবে তছনছ করেছে যে চাইলে কেউ কাউকে টেনে তুলতে পারছে না। ফাহাদের বাবার বিপুল প্রতিপত্তি আর ক্ষমতার দাপটের কাছে তার পরিবারের সরলতা কতটা অসহায় তা স্নিগ্ধা খুব ভালো করেই টের পাচ্ছে। চলবে গল্প তিমির বসান পর্ব সংখ্যা 5। লেখিকা তাবাসসুম তাজহরি। ফাহাদ খুলনা আজ যাবে তাই রেডি হয়ে বসে আছে রুমে। একটু পর বের হবে তাই স্নিগ্ধাকে কড়া 1 কাপ চা আনতে বলল। স্নিগ্ধা চা নিয়ে রুমে আসতে ও বলল, কখন থেকে বসে আছি, এতক্ষণ লাগে চা আনতে? স্নিগ্ধা ঘড়ির দিকে এক পলক তাকালো, আবার ফাহাদের দিকে তাকিয়ে নিস্পৃহ গলায় বলল, মাত্র 8 মিনিট হয়েছে আমি চা করতে গিয়েছি, এটা এত সময় হয়ে গেল বুঝি? মুখে বুলি ফুটেছে দেখছি খুব, বেশি কথা বললে ফল ভালো হবে না। স্নিগ্ধা চুপচাপ সরে এসে বিছানা গুছাতে শুরু করলো। এই চুপচাপ থাকাটাই ফাহাদ সহ্য করতে পারছে না। বেশ কয়েক মাস স্নিগ্ধার তেজ কমে গেছে, তাই রাগ ঝাড়তে খুব অসুবিধা হয় তার। ও দ্রুত চা খেয়ে উঠে দাঁড়ালো। গাড়ি বোধহয় চলে এসেছে। সে একবার স্নিগ্ধার দিকে তাকিয়ে এগিয়ে গেল, ওর বুকটা চেপে ধরে মুখটা উপরে তুলল, বলল, এমন ঢনকের ভাব নিচ্ছ কেন? জামাই যাওয়ার সময় যে একটু কাঁদতে হয় সেটা জানো না, নাকি ভিতরে ভেতরে আনন্দের বন্যা বইছে? স্নিগ্ধা কোনো জবাব দিল না। ফাহাদের আঙ্গুলের চাপ তার সোয়ালে বসে যাচ্ছে, কিন্তু সে ব্যথায় শব্দটাও করল না। ফাহাদ ড্রয়ার থেকে একটা ফোন বের করে ওর হাতে দিয়ে বলল, তোমার আগের ফোন ইউজ করার দরকার নেই, ওটা আমি অফ করে দিয়েছি, খুঁজে পাবে না ওটা। এটা রাখো, শুধু আমার সাথে কথা বলবে, এর বেশি কিছু করার দরকার নেই। এই ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস আমার কাছে, সো ভালো হয়ে আমার কথা শোনো। এবার স্নিগ্ধাও অবাক হলো বটে, কিন্তু যথেষ্ট স্বাভাবিক গলায় বলল, আমার ফোন কোথায়? ওইটা আমার লাগবে। কেন, ওটাই কি আছে? ওটা তো ওইটার থেকেও দামি। লেটেস্ট ফোন দিলাম তোমায়, সেই পুরনোটাই চাই কেন? আমি আমার বাড়ির লোকদের সাথে কথা বলবো। ফাহাদ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি এখানে সিম দিয়েছি, ওখানে তোমার বাবার নাম্বার সেভ করে কথা বলিও, কিন্তু মনে রাখবে সব কিন্তু আমার কাছে আসবে। এমন নজর রাখার কি আছে? আমি কি কারোর সাথে একটু কথা বলতে পারবো না? পারবে, তবে সেটা লিমিটে থেকে। তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না আমি এখনো। স্নিগ্ধা কিছু না বলে ফোন হাতে নিয়ে তাচ্ছিল্যের সঙ্গে হাসলো। ফাহাদের গা জ্বলে গেল এই হাসি দেখে, তবুও চেপে গিয়ে বলল, মনে রাখিস স্নিগ্ধা, আমি ঢাকা ছাড়ছি, তোকে ছেড়ে দিচ্ছি না। বাড়ির নিচে জাহিদ আর রনি থাকবে। তুই কখন কি করছিস সব খবর এসে যাবে আমার কাছে। আর ঘরের খবর পেতে 2 মিনিট লাগবে না। আর আমার অবাধ্য হলে কি কি করতে পারবো সেটা তো জানিসই। স্নিগ্ধা শুধু পলকহীন চোখে চেয়ে রইল। তার এই ভাবলেশীন শান্ত রূপ ফাহাদকে কিছুটা বিরক্ত করল। সে স্নিগ্ধাকে সরিয়ে দিয়ে নিজের লাকেজটা টেনে দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে অবজ্ঞার সুরে বলল, আসছে, নিজের সীমানার মধ্যে থাকিস। একটু পরে দেখা গেল নিচে কালো রঙের দামি গাড়িটা স্টার্ট নিয়ে জামান ভিলার মেইন গেট পেরিয়ে চলে গেল। গাড়িটা চোখের আড়াল হতে স্নিগ্ধার বুকের ভিতর থেকে এক দীর্ঘমেয়াদী পাথর যেন নেমে গেল। সে 2 হাত দিয়ে জানালার গ্রিলটা শক্ত করে ধরল। বহু মাস পর সে বুক ভরে একটা মুক্ত বাতাস টেনে নিল ফুসফুসে। এই প্রথম তার মনে হলো ঘরের ভিতরের বাতাসটায় ফাহাদ নামক সেই দম বন্ধ করা বিষাক্ত গন্ধটা নেই। ফাহাদ যাওয়ার কয়েকদিন কেটে গেছে। ফাহাদের অবর্তমানে তার মায়ের ব্যবহারের জঘন্য। তিনি নিজের সকল রাগ উগরে দিচ্ছেন যেন। ও রান্না করছিল, তখনই ফাহাদের মা এসে কর্কশ কণ্ঠে বলল, কিরে স্নিগ্ধা, এখনও রান্না শেষ হয়নি তোমার? আমরা কি এখন দুপুরে খাবার খাওয়ার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে? স্নিগ্ধা কোনো রকম অনুভূতি দেখালো না। ডেস্কের ডাক না দিয়ে বলল, হয়ে এসেছে, আর 5 মিনিট লাগবে। সুলতানা জামান নাক ছিটকে তপ্ত উনুনের চারপাশটা একবার দেখে নিলেন।
ওনার মূলত খাওয়ার তাড়া ছিল না, ছিল স্নিগ্ধার ওপর নিজের জমানো আক্রোশ ঝাড়ার তাড়া। ফাহাদ বাড়ি থাকার সময় তিনি চাইলেও সবসময় স্নিগ্ধাকে খাটাতে পারতেন না, কারণ ফাহাদ নিজের মতো করে ওর উপর অত্যাচার চালাতো। কিন্তু ফাহাদ যাওয়ার পর এই কয়েকটা দিন সুলতানা জামান যেন এই বাড়ির রানীর মতো আচরণ করছেন। এখনও 5 মিনিট লাগবে? নবাবজাদির 5 মিনিট মানে তো 1 ঘন্টা। বাপের বাড়ি থেকে তো শুধু গিলতে শিখেছ, কাজের সিঁড়ি তো মাশাল্লাহ। ফাহাদ তোমাকে মাথায় তুলেছে বলেই আজ তোমার এত বড় সাহস। 5 মিনিটেই হয়ে যাবে, আপনি গিয়ে বসুন। সুলতানা জামান আঙ্গুল উঁচিয়ে বলল, এই একদম মুখে মুখে তর্ক করবে না। কি যোগ্যতা আছে জামান বাড়ির বউ হওয়ার? কি আছে তোমার মধ্যে? বাপের বাড়ি থেকে কিছু শিখিয়ে পাঠায়নি তোমাকে? স্নিগ্ধা স্তব্ধ হয়ে রইল। এখনও মাত্র দুপুর 12:30 বাজে, এখনই এমন করছেনি? তার চুপ থাকা দেখে সুলতানা জামান আরও বেশি চড়ে বসলেন। মুখটা কুৎসিতভাবে বেঁকিয়ে বললেন, কিরে, কথা বের হয় না যে এখন? বাপের কথা শুনতে গায়ে ফোসকা পড়ল। কি এক ফকিরের ঘরে মেয়েকে ভালো লেগেছিল ফাহাদের, জেদ করে এই আপদটাকে ঘরে তুলল। নিজেরা তো দুবেলা ঠিক মতো খেতে পারিস না, জামান বাড়ির টাকা দেখে তোদের পুরো বংশের লোভ সামলানো যায় না, তাই না? একটা কানা করি যৌতুক দেওয়ার মুরদ নেই, আবার নবাব জাতির মতো মুখে মুখে উত্তর দেওয়া হয়। তোদের মতো ছোট লোকদের চাবকে সোজা করা উচিত। আরও কিছুক্ষণ কথা শুনিয়ে সুলতানা জামান রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। স্নিগ্ধা খাবার রেডি করে সব দিয়ে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করতে অনুভূতিহীন স্নিগ্ধার সব অনুভূতি যেন বেরিয়ে এলো। সে কান্নায় ভেঙে পড়ল। তাকে নিয়ে তো বললেই, সাথে তার পরিবারকে কেন টানলো? ফাহাদ জোর করেছে, তার পরিবার তো জোর করেনি। ও ফোন হাতে নিল, ফাহাদের কাছে তার অ্যাক্সেস আছে। এই তো আক্কা করলো না, সোজা ফোন দিল তার মাকে। 2 রিং হতেই ওপাশ থেকে হাসি মুখে কণ্ঠে ভেসে এলো, কেমন আছিস স্নিগ্ধা? স্নিগ্ধা ফুঁপিয়ে উঠে বলল, ভালো নেই মা, আমি ভালো নেই, আমাকে নিয়ে চলো না এখান থেকে, আমি আর থাকতে পারছি না এখানে। ওরা ওরা তো ওকে আর কিছু বলতে না দিয়ে ওর মা বলল, তুই আবার শুরু করেছিস? এতদিন তো ঠিক ছিল, আবার কি হলো তোর? মা, তুমি আমার কথা শুনছো না কেন? আমি বলছি আমি ভালো নেই। ওরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বাপের বাড়ি নিয়ে নোংরা কথা বলে, আমাকে দিয়ে দাসীর মতো খাটায়। আমি সবার অত্যাচার না হয় সহ্য করেছিলাম, কিন্তু মা, এরা আমার বাবা আর তোমাদের নিয়ে যা ভাষায় কথা বলে, আমি সেটা আর নিতে পারছি না। মা, তুমি কেন বুঝছো না? আমি শেষ হয়ে যাচ্ছি। স্নিগ্ধার মা বিরক্ত স্বরে বলল, বিয়ের পর সব সংসারে একটু আধটি মান অভিমান কথা কাটাকাটি থাকেই। তুই এসব কি শুরু করেছিস? ফাহাদ তোকে বিয়ে করেছে কত বড়লোক বাড়ি, আর তুই কি ভেবেছিলি বিয়ের পর বাপের বাড়ির মতো আদর যত্ন পাবে? শ্বশুরবাড়ি মানেই তো একটু সয়ে নেওয়া, আর ফাহাদ তোকে এত কিছু দিয়েছে, ওসব কি তুই চোখে দেখিস না? স্নিগ্ধা হতবাক হয়ে ফোনটা কানে ধরে রইল। তার কান্না থেমে গেল। ওর মা আবার বলল, তোর কোনো অশান্তি হলে সেটা নিজের বুদ্ধিতে সমাধান কর। তুই এখন হুট করে চলে আসবি মানে কি? লোকজন কি বলবে, আর ফাহাদই বা কি বলবে? তুই কি চাস আমাদের সব সম্মান ধুলোয় মিশুক? ফাহাদ চলে যাওয়ার পর তোর মন খারাপ হচ্ছে, তাই এসব উল্টোপাল্টা চিন্তা করছিস। সমাজ কি বলবে, লোকজন কি বলবে, এসব ভাবছো তুমি? অবশ্যই। বিয়ে হয়ে গেলে একটা মেয়ের জন্য শ্বশুর বাড়িটাই আসল, যেমনই হোক সহ্য করতে হয়। মাথা ঠান্ডা কর স্নিগ্ধা, বড়দের দুটো কথা গায়ে মাখতে নেই। ফোন রাখছি এখন। কোনো উত্তরে অপেক্ষা না করেই খট করে লাইনটা কেটে গেল। স্নিগ্ধা কান থেকে ফোনটা আস্তে আস্তে নামিয়ে আনলো। তার ভাষা হারিয়ে গেছে। তার পরিবার যদি এমন করে, সে যাবে কোথায়? কল রাখার 10 মিনিটের মাথায় তার ফোনের রিং বেজে উঠল। স্নিগ্ধা ফোন হাতে নিতেই দেখলো ফাহাদের ফোন। সে ভাবলেশীনভাবে রিসিভ করে ফোন কানে ঠেকালো। ওপাশ থেকেই প্রথম আওয়াজ শোনা গেল, খুব তো আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছো, তা কোনো লাভ হলো? স্নিগ্ধা বুঝতে পারলো এতক্ষণ সব কথা ফাহাদ শুনে নিয়েছে। তবু সে বলল, মানে কি বলতে চাইছেন? তুমি কি করতেছো না করতেছো সব খবর আমার কাছে আসছে, তাই চালাকি করার চেষ্টা করবে না। স্নিগ্ধার ভাবলেশীন প্রশ্ন, চালাকি করে কি হবে? কি করব আমি?
পালানোর চেষ্টা করবে। পালিয়ে যাব কোথায়? ফাহাদ ওপাশ থেকে বোধহয় হাসলো, সেভাবে বলল, তাও ঠিক, তোমার পরিবার তো তোমাকে রাখার মতো সামর্থ্য নেই, তোমাকে বোঝাই ভাবে। তাই আমার কাছে যেইটুকু আছো এইটুকুর জন্য তোমার আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। স্নিগ্ধা বিরক্ত হয়ে বলল, আপনার আর কিছু বলার আছে? থাকলে বলেন, না হয় ফোন রাখলাম। এত তাড়া কিসের? হ্যাঁ, কার সাথে কথা বলবে? ফোন দিয়েছি, সব এক্সেস কিন্তু আমার কাছে আছে, বলে দিলাম। আপনার এইসব কথা শোনার মতো এনার্জি আমার নেই। যখন এনার্জি ফুল থাকবে তখন না হয় এইসব শুনবো। ফাহাদ রাগলো না, বরং হেসে বলল, কেন? তোমার মায়ের আসল রূপ দেখে এনার্জি ফুস বুঝি? তোমাকে তো আগেই বলেছিলাম স্নিগ্ধা, জামান বাড়ির বউ হওয়ার পর তোমার পরিবারের কোনো মুরুদ নেই তোমাকে আমার হাত থেকে টেনে তোলার। তোমার ফোনের অ্যাক্সেস আছে আমার কাছে, তাই তুমি কি কথা বলছো, কার সাথে কথা বলছো, সবটাই আমি জানি। তোমার মাই সমাজ আর সম্মানের দোহাই দিয়ে তোমাকে আমার কাছে ফেলে রাখতে চায়। তখন তুমি কোন সাহসে ডানা মেলার স্বপ্ন দেখো? হ্যাঁ? স্নিগ্ধা নিষ্প্রিয় গলায় বলল, সবই তো শুনলেন, তাহলে আর নতুন করে জিজ্ঞেস করার কি আছে? এরকম উত্তর ফাহাদের ঠিক হজম হলো না। সে দাঁতে দাঁত চেপে বলল, তেজ এখনও কমেনি দেখছি। মনে রাখিস, আমি ঢাকা ফিরতে কিন্তু বেশি দিন সময় নেব না। এই কয়েকটা দিন মায়ের সামনে একদম লক্ষ্মী মেয়ের মতো থাকবি। আমার মা যা বলবে তাই করবি। যদি এরপর কোনো দিন শুনি তুই মায়ের উপর মুখে মুখে তর্ক করেছিস কিংবা আবার বাপের বাড়ির জন্য ঘ্যান ঘ্যান করেছিস, তবে তোকে আমি দেখে নেব। আমার কথার এদিক সেদিক করবি না, মনে থাকবে। তার সংক্ষিপ্ত উত্তর, গুড, নিজের লিমিটের মধ্যে থাকিস। বলেই ফাহাদ খট করে লাইনটা কেটে দিল। স্নিগ্ধার মনে কি চলছে সেটা বোধহয় সে নিজেও জানে না। কেমন অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবেই কাটতে থাকলো একটা দুটো করে দীর্ঘ কয়েকটা মাস। ফাহাদ প্রতি মাসে দুবার কিংবা একবার করে আসার সুযোগ পায়। সে যখনই আসে স্নিগ্ধার জীবনে আবার সেই দম বন্ধ করা কালো মেঘ নেমে আসে। এদিকে স্নিগ্ধাকে যে যা বলে সে তা সহ্য করে নেয়, যেন এসব তার গায়ে লাগে না। সে একটা পুতুলের মতো হয়ে গেছে, যার কোনো অনুভূতি নেই, কোনো প্রতিবাদ নেই। যে স্নিগ্ধা ভেবে নিল তার বোধ হয় মুক্তি নেই, তাকে এভাবেই কাটাতে হবে সারা জীবন। আশার আলো হারিয়ে নিজেকে গুটিয়ে নিল অন্ধকারে। তখনই যেন ছোট্ট একটা আলোর দেখা মিলল। নিয়তিতে বোধ হয় অন্য কিছু লেখা ছিল, চলবে। গল্প তিমির বসান, পর্ব সংখ্যা 6। লেখিকা তাবাসসুম তাজওয়ারি। শরীর খারাপের বাহানায় বসে থাকলে হবে? স্নিগ্ধা 2 দিন ধরে খুব খারাপ লাগায় রুমে বসেছিল। ফাহাদের মা আজ সকাল থেকে ওকে যা নয় তা বলছে। স্নিগ্ধা ভাঙা গলায় বলল, আমি সত্যিই অসুস্থ। হয়েছে, এত কথা বলতে হবে না। আমরাও সংসার করেছি, অসুস্থ হয়েছি, তাই বলে সংসার ভেসে যায়নি। দিন দিন নবাবজাদির আহ্লাদ শুধু বাড়ছেই। আরও কিছু কথা বলে নিজের ঘরের দিকে চলে গেল। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। যত কষ্ট হোক কেউ মানবে না, সেটা সে জানে। তার অসুস্থতা এই বাড়ির মানুষগুলোর চোখে সেটা কেবলই বাহানা। সে অনেক কষ্টে রান্না করে গেল। দুপুরে রান্না শেষ করে রুমে এসে শুয়ে রইল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ কিছু মনে হওয়ায় উঠে বসলো সে। ফোন ঘাটাঘাটি করে চোখ বড় বড় করে ফেলল। একটা শুকনো ঢেক গেল। স্নিগ্ধার ফোন বেজেই চলেছে। এদিকে স্নিগ্ধা সেই ফোন রিসিভ করছে না। কি করবে যেন বুঝতে পারছে না। একটু আগেই সে জানতে পেরেছে সে মা হতে চলেছে। সেই সন্তানের বাবাকে, ফাহাদ জামান, যে মানুষটাকে সে তীব্র ঘৃণা করে, যার ছোঁয়া তার কাছে বিষের মতো, সেই মানুষেরই অংশ। স্নিগ্ধা মুখ চেপে বিড়বিড় করল, কি হচ্ছে এসব আমার সাথে? আমি তো নিজেই এই খাঁচায় বন্দি। নিজের মুক্তির কোনো পথ আমি খুঁজে পাইনি। তবে কেন এই নিষ্পাপ প্রাণটাকে এখানে পাঠালে মাবুদ? ফাহাদের মতো একটা পশুরূপী মানুষের সন্তানকে আমি কিভাবে এই পৃথিবীতে আনব? সেও তো তার বাবার মতোই হবে। তার মা তাকে যখনই সান্ত্বনা দিত তখনই বলতো, একটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, এই হবে সেই হবে। কিন্তু স্নিগ্ধা কখনোই চায়নি এই সংসারে ওর কোনো পিছুটান থাকুক। সে চায়নি এমন কেউ আসুক যার কারণে সে ফাহাদের সাথে আরও জোরালো সম্পর্কে বাধা পড়বে।
তার মায়ের সান্ত্বনা আর উপদেশের কথাগুলো এখন তীরের মতো তার মগজে বিঁধছে। তার মা কত সহজেই না ভাবেন একটা সন্তানের জন্ম দিলেই বুঝি সব অত্যাচারী পুরুষ সুপুরুষ হয়ে যায়। একটা নিষ্পাপ বাচ্চার নামে সংসারের সব অশান্তি মেটানোর জোয়াল চাপিয়ে দেওয়া হয়। কতটা নিষ্ঠুরতা তা কি বোঝে না? ফোন অনবরত বেজেই চলেছে। শেষমেশ রিসিভ করলো সে। রিসিভ করে চুপ করে রইল। ওপাশ থেকে ফাহাদি জোর গলায় বলল, ফোন তুলতে এতক্ষণ লাগে? কি করছিলে? ফোন তুলছিলে না কেন? স্নিগ্ধা একটা শুকনো ঢোক গিলে বলল, ফোন কাছে ছিল না। কেন, কোথায় টোটো করছিলে? হ্যাঁ? এইসব শোনার মতো মানসিক অবস্থা স্নিগ্ধা নেই। সে চুপ হয়ে আছে। কিরে, তেজ কমে গেল কেন? হ্যাঁ, ব্যাপার কি? কি মতলব আসছো তুমি? মা বলল তোমার নাকি দিন দিন আহ্লাদ বাড়ছে। 2 দিন ধরে ঘরে শুয়ে আছো, সমস্যা কি তোমার? স্নিগ্ধা প্রশ্নের জবাব না দিয়ে নিজের কথা পারল। একটা কথা বলার আছে আমার। ফাহাদ হেসে বলল, বাব্বা, কোনো কথা বলার আগে পারমিশন নিচ্ছ? পারমিশন নিচ্ছি না। যদি শুনতে না চান তাহলে বলছি না। না বলো, শুনছি। স্নিগ্ধা সময় নিয়ে বলল, আমি প্রেগনেন্ট, আজই জানতে পারলাম। ফাহাদ অবাক হলো কি না বোঝা গেল না। একটু চুপ থেকে বলল, তুমি শিওর? ঠিক আছে, আমি মাকে বলে দিব। কালকে কোনো ভালো গাইনি ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম হয়ে নিও। স্নিগ্ধা কিছু বলল না। ফাহাদ আবার বলল, মায়ের সব কথা শুনে চলবে। মা আমাদের থেকে ভালো বুঝবে সব। কথাটা মাথায় রাখবে। স্নিগ্ধা চুপ হয়ে আছে দেখে ফাহাদ কান থেকে ফোন নামিয়ে দেখল লাইনে আছে কিনা। আছে দেখে আবার কানে ফোন ধরে বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি যা বলেছি কানে ঢুকেছে? স্নিগ্ধার সংক্ষিপ্ত উত্তর, ঢুকেছে। ঠিক আছে, কিন্তু ভাববে না তুমি মুক্ত। নজর আমার সারাক্ষণই থাকবে। তাই কোনো মতলব বাদ দিয়ে সংসারে মন দাও, ঠিক আছে? ফাহাদ কল কেটে দিল। স্নিগ্ধাও শান্ত হয়ে বসে রইল। সংসারে মন দিতে হবে এবার। মনকে টুকরো টুকরো করে হলেও ঠিক রাখতে হবে। পরের দিন থেকে সকলের আহ্লাদ স্নিগ্ধায় এক প্রকার চমকে গেল। সকাল থেকেই যেন বাড়ির চেহারা বদলে গেল। সকলের চোখের মনি হয়ে গেল স্নিগ্ধা। কিন্তু এত কিছুর মধ্যেও স্নিগ্ধার আনন্দ হচ্ছে না, বরং আতঙ্ক বিরাজ করছে মনের কোণে। এইসব যে কৃত্রিম সেটা ভালোভাবে বুঝতে পারছে। সকালে প্রতিদিনের মতো সুলতানা জামানের কর্কশ তিরস্কার শোনা গেল না, বরং ঘড়ির কাঁটা যখন 8:30 ছুঁই ছুঁই, তখন সকালের নাস্তা শেষ করে সব গুছিয়ে কেবল রুমে শুয়েছিল স্নিগ্ধা, তখন ফাহাদের মা নিজেই বেশ ধীর পায়ে স্নিগ্ধার রুমে এলেন। তার মুখে কৃত্রিম অতিরিক্ত মাখানো অমায়িক হাসি। সে হাসিতে কোনো মাতৃত্বের ওম নেই, আছে এক তীব্র লৌকিকতা আর কৃত্রিম আপ্যায়ন। তিনি হাতের ট্রে টেবিলের উপর রাখতে রাখতে বলল, কি গো বৌমা, এখনো শুয়ে আছো যে? শরীরটা বেশি খারাপ লাগছে? নাও, একটু উঠে এই গরম দুধ আর ফলগুলো খেয়ে নাও তো দেখি। নিজের শরীরে একটু খেয়াল রাখতে হবে না? স্নিগ্ধা ধরফর করে বিছানায় উঠে বসল। সুলতানা জামানের এই অতি ভদ্র নাটকীয় রূপ ওর সহ্য হলো না ঠিক। যে মানুষটা গতকালও ওকে নবাবজাদি বলে কটু কথা শুনিয়ে গেছে, আজ তার এই কৃত্রিম আদর ও বুঝতেই পারছে। আপনি এখানে এসব নিয়ে? আমি একটু পরেই রান্না চাপাতে যেতাম। ওটা পরে যেও, সমস্যা নেই। তুমি এগুলো খেয়ে নাও আগে। আমি তো একটু আগেই নাস্তা করলাম। আরে একটু নাস্তা করলে হবে? আমার নাতিকে পুষ্টি পেতে হবে তো। অন্যদিন খেয়েছো কি না সেই প্রশ্ন তো দূরে থাক, রাখার চিন্তা করে না সেই মানুষ আজ এত ভালো হয়ে গেল। স্নিগ্ধা কিছু বলছে না। সুলতানা জামান আবার বলল, আমরা ডাক্তারের কাছে যাব আজকে। ফাহাদ বলেছে ডক্টর দেখিয়ে আনতে। তাছাড়া ফাহাদের সন্তান বলে কথা, এই জামান বাড়ির প্রথম নাতি আসবে বলে কথা। আমার একটা নাতি চাই স্নিগ্ধা, বংশের প্রদীপ। কাল থেকে সারাক্ষণ শুধু খোদার কাছে এই দোয়াই করছি যেন ফাহাদের একটা ছেলেই হয়। স্নিগ্ধা সকাল থেকে খেয়াল করছে ফাহাদের মা আর দাদি নাতি নাতি করে বলিয়া ওড়াচ্ছে, একটু বেশি। ও আমলে নিল না খুব বেশি। সে খুব ভালো করে জানে এই কৃত্রিম আদরের কানাকড়িও তার নিজের জন্য নয়, আর
তাদের অতিরিক্ত মধু মিশিয়ে নাতি নাতি করা আদিক্ষেতা স্নিগ্ধার মনে আরও বিতৃষ্ণা জন্ম দিল। বিকেলে ওরা ডাক্তারের কাছে গিয়ে স্নিগ্ধাকে ডক্টর দেখিয়ে আসলো। হাসপাতাল থেকে ফেরার পর দাদি নিজের ড্রয়িং রুমে এসে ওর পাশে বসলেন। খুব আদরে দেখানোর ভঙ্গিতে স্নিগ্ধার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ডাক্তার কি বললো বৌমা? সব ঠিক আছে তো? ফাহাদের বাবার এত বড় ব্যবসা, এত সম্পত্তি, এসব তো শেষমেশ একটা নাতিই সামলাবে। তুই নিয়মতান্ত্রিক চলবি যাতে আমার ফাহাদের একটা ছেলেই হয়। বংশের প্রথম সন্তান ছেলে না হলে কি আর মানায়? তুই সবসময় দোয়া করবি যেন ছেলে হয়, বুঝলি? স্নিগ্ধাকে সকলে এক প্রকার মানসিক চাপে ফেলে দিচ্ছে এই একদিনেই। এইসব ওর কাছে দম বন্ধ মনে হচ্ছে, এতটা বাড়াবাড়ি। পরের দিন ঘুম থেকে উঠে খবর পেল তার বাপের বাড়ির লোকজন আসছে। খুশিতে চোখ চকচক করে উঠল তার। ভেবে নিয়েছে ওকে নিয়ে যাবে হয়তো। পুরোপুরি না নিক, কিছুদিনের জন্য তো নিশ্চয়ই নিয়ে যাবে। সে তো ভেবে রেখেছে ব্যাগ গুছিয়ে রাখবে কিনা। কিন্তু স্নিগ্ধার সেই খুশি চকমকি বেশিক্ষণ স্থায়ী হলো না। ড্রয়িং রুমে বাবা মা আর ভাই আসতেই স্নিগ্ধা গিয়ে বসলো। সুলতানা জামান ড্রয়িং রুমে বসে বেশ রসিয়ে রসিয়ে গল্প করছেন। জামান বাড়ির আভিজাত্য নিয়ে বেশ আলাপ করছেন। নাতি চেয়ে তাদের উন্মাদনার কথা নিজের মুখে জাহির করছেন। স্নিগ্ধা ছটফট করছিল মায়ের সাথে একটু আলাদা কথা বলার জন্য। সুযোগ বুঝে সে বলল, অনেকক্ষণ তো হলো এসেছো, মাকে আমার রুমে নিয়ে যাই। আমিও একটু রেস্ট নেব। হ্যাঁ হ্যাঁ যান বিয়ান। স্নিগ্ধা তুমি রেস্ট নাও। স্নিগ্ধার সাহায্য নিয়ে তার মাকে একটু টেনে নিজের রুমে নিয়ে এলো। দরজাটা হালকা চাপিয়ে সে আকুল হয়ে মায়ের দিকে তাকালো। দুই চোখ উপচে জল আসার উপক্রম হলো তার। সে ব্যাকুল গলায় বলল, মা তোমরা আমায় নিতে এসেছো? স্নিগ্ধার মা ওর গালে হালকা চাপড় দিয়ে হেসে বললেন, বোকা মেয়ে, আমরা নিতে আসবো কেন? হ্যাঁ, আমরা তো তোকে দেখতে এসেছি। আমাদের সবাইকে দাওয়াত করেছে তোর শ্বশুরবাড়ির লোকজন। স্নিগ্ধার মনের এক সেলতে আসার আলো নিমেষেই নিভে গেল। বুকের ভিতর সদ্য জন্ম নেওয়া খুশির জোয়ারটা আছাড় খেয়ে পড়ল পাথুরে মাটিতে। তবুও মায়ের হাত চেপে জোরপূর্বক হেসে বলল, কিছুদিনের জন্য ঘুরে আসি তোমাদের সাথে। আমার অনেক মনে পড়ে ও বাড়ির কথা। তোমরা প্লিজ এবার আমাকে নিয়ে চলো। তার মা হাত সরিয়ে নিয়ে বিরক্ত মুখে বলল, তোর এই এক জ্ঞান আর ভালো লাগে না স্নিগ্ধা? তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে এত ভালোবাসে। ফাহাদ নিজে ফোন করে আমাদের সম্মান দিয়ে এখানে আনলো, আর তুই এইসব পায়ে ঠেলে এখনো বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না করছিস। জামান বাড়ির প্রথম নাতি আসবে, এই অবস্থায় তোর এত আহ্লাদ কিসের? এত বড় বাড়িতে এত ভালো আছিস তুই। তোকে যদি এখন আমরা আমাদের ওই ছোট মধ্যবিত্ত ঘরে নিয়ে যাই, তোকে কি এইরকম যত্ন করতে পারবো আমরা? আমাদের সেই সামর্থ্য আছে? তোর এখন ভালো মন্দ খাওয়ার সময়। ফাহাদ তোকে এত কিছু দিয়েছে, তুই ওখানে গিয়ে আমাদের সম্মান ধুলোয় মিশাতে চাস নাকি? শ্বশুরবাড়ি একটা মেয়ের আসল জায়গা, ওখানে সহ্য করে মানিয়ে থাকতে হয়। মাথা ঠান্ডা কর, এসব উল্টাপাল্টা বায়না ছাড়। স্নিগ্ধা মায়ের মুখের দিকে চেয়ে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। মায়ের বিরক্তি মাখা কথাগুলো তার খুব অচেনা লাগলো। তার মানে এই বড় বাড়ির কৃত্রিম আদরের আড়ালে যে চরম মানসিক যন্ত্রণা যে তাকে একটু একটু করে পিষে মারছে, তার নিজের মায়ের কাছে সেটার কোনো দামই নেই। মায়ের কাছে এই আলিশান বাড়ির জাঁকজমক আর টাকাই শেষ কথা। মা একটু বোঝার চেষ্টা করো, শুধু বড় বাড়ি আর টাকা থাকলে সুখ শান্তি পাওয়া যায়? মনে শান্তি না থাকলে কোথায় থেকে শান্তি পাওয়া যায়? তার মা এবার মুখটা কিছুটা ঝামটা দেওয়ার মতো করে মুখ ঘুরিয়ে তার রুমে চোখ বোলালো। চারপাশের বিলাসবহুল রুম, আসবাবপত্র, সব দিকে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে নিচু গলায় বললেন, এত বড় বাড়িতে রাজকীয় হালে এত ভালো আছিস তুই, তা খুঁজছিস মনের শান্তি? তোকে যদি এখন আমরা আমাদের ওই ঘরে নিয়ে যাই, তোকে কি ওই রকম যত্ন করতে পারবো আমরা? আমাদের সেই সামর্থ্য আছে? তোর এখন ভালো মন্দ খাওয়ার সময়, দামি ডাক্তার দেখানোর সময়। এই জামান বাড়ির টাকা পয়সা আছে বলেই তো তোর আর তোর সন্তানের ভবিষ্যৎ এখানে সুরক্ষিত।
আমরা তোকে এখানে নিয়ে গিয়ে কি অভাবের মধ্যে ফেলবো? নিজের ভালোটা অন্তত বোঝার চেষ্টা কর। মায়ের এই কথায় স্নিগ্ধা নিজেকে আটকাতে পারল না। সে প্রায় কেঁদে ফেলার মতো গলায় বলল, মা, আমি সত্যি ভালো নেই। তোমরা কেন বুঝছো না? আমি মাত্র কয়েকটা দিন তোমাদের কাছে থাকতে চাই। ও বাড়িতে গেলে আমার মনটা একটু ভালো হবে মা। তুমি শুধু টাকা পয়সা আর আবির্যুত্ব দেখছো। ওর মা ধমকে উঠল, বেশি বুঝিস আমার থেকে। ওসব কিছু না, তুই সব ভুলে সংসারে মন দে, তাহলেই ঠিক হয়ে যাবে। তুই তো নিজেই চেষ্টা করছিস না, তাই এমন হচ্ছে। সবাই ঠিকই আছে, তুই বেশি বেশি করছিস। স্নিগ্ধা আর কিছু বলার ভাষা পেল না। তার নিজের মা এমন করছে, আর কাউকে কি বলবে সে? রোবটের মতো বেরিয়ে আসলো রুম থেকে। এভাবেই কেটে গেল কয়েক মাস। প্রতিনিয়ত স্নিগ্ধাকে এক অদৃশ্য দম বন্ধ করা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হলো। জামানবাড়ির প্রতিটা মানুষের কাছে স্নিগ্ধা কোনো মানুষ নয়, স্রেফ তাদের বংশের তথাকথিত রাজপুত্র আগমনের একটা মাধ্যম। দিন নেই, রাত নেই, সুলতানা জামান আর ফাহাদের দাদির মুখে শুধু একটাই জপ, আমাদের নাতি চাই। কাজ করতে দিত না এমনটাও নয়, কাজ করার সময় কৃত্রিম হেসে বলতো, আমরা আমাদের সময় খুব কাজ করতাম, এইসব কোনো ব্যাপার না। আমার ফাহাদকে দেখো কত সুন্দর হয়েছে, কাজ করো, শরীর ভালো থাকবে। বসে বসে ভালো লাগে নাকি? স্নিগ্ধা হাঁপিয়ে উঠেছে ওদের কাজকর্মে। এই করো না, সেই করো না, ওইটা করো ছেলে হবে, এইটা করো ছেলে হবে, বিভিন্ন কুসংস্কার আর ভুল তথ্য। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হতো নিয়মের বেড়াজাল। দাদি এসে বলতেন, ডান কাতে ঘুমাতে হবে, বা কাতে ঘুমালে কিন্তু মেয়ে হয়। আর এই যে তিতা তরকারি একদম শোবে না, তিতা খেলে নাকি গায়ের রং কালো হয়। সুলতানা জামান আবার এক কাঠি উপরে কিসের কি পানি পড়া এনে ওকে জোর করে খাওয়াতো আর বলতো, এই পানি খেলে ফাহাদের ছেলেই হবে, আমাদের বংশের প্রদীপ জ্বলবেই। স্নিগ্ধার এত বেশি বিরক্ত লাগে এইসব। এদিকে ভয় হয় ছেলে না হলে এরা কি করবে কে জানে। ফাহাদ মাসে দু একবার ঢাকা থেকে আসতো, কিন্তু তার আসা মানেই স্নিগ্ধার জন্য আর এক দফা আতঙ্ক। কোনো ভালোবাসা বা স্ত্রীর প্রতি দায়িত্ববোধ থেকে নয়, ফাহাদ আসতো তার অনাগত সন্তানের ওপর তার কর্তৃত্ব আর নজরদারি জাহির করতে। স্নিগ্ধাকে সবসময় বলতো, ডাক্তারের সব নিয়ম ঠিকঠাক মানছো তো? বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। মনে রেখো, আমার কিন্তু ছেলে চাই। মায়ের আর দাদির সব কথা শুনে চলবে। স্নিগ্ধাকে সকলে চাপ দিতেই থাকে, কিন্তু স্নিগ্ধা এখন আর প্রতিবাদ করে না। সেদিনের পর বাপের বাড়ির কারো কাছে নিজের কষ্টের কথা বলে না। সে নিজের ঘরের চার দেওয়ালে এক রোবটের মতো জীবন কাটিয়ে দিতে লাগলো। দেখতে দেখতে ঘনিয়ে এলো সেই মহেন্দ্রক্ষণ। স্নিগ্ধার সকল কষ্টের অবসান ঘটানোর জন্য হয়তো, কিংবা কষ্ট বাড়ানোর জন্য স্নিগ্ধার কোল আলো করে একটা কন্যা সন্তান এলো, একটা জান্নাত এলো স্নিগ্ধার কোলে। হয়তো এই নিষ্পাপ হাত ধরেই এই অন্ধ খাঁচার দেওয়াল ভেঙে আমার নতুন জীবনের সূর্যোদয় ঘটবে স্নিগ্ধার। তবে ফাহাদের পরিবারের সকলের মুখে নেমে এলো কালো ছায়া। চলবে।